আচ্ছা, বেসিক লেভেল ম্যাথ যেটা আমরা সিরিজ শুরু করেছি তার দ্বিতীয় পার্ট এইটা। আমাদের এই বেসিক লেভেল ম্যাথ বা অঙ্কে ভয় আর নয় থাম্বনেল দিয়ে যে ক্লাসটি আছে সেটা একদম বেসিক লেভেলের স্টুডেন্ট যারা অঙ্ক এইমাত্র শিখতে শুরু করেছে, কম্পিটিটিভ পরীক্ষা দেবে তাদের জন্য। তো যারা পার্ট ওয়ানটা এখনও দেখোনি তারা অবশ্যই দেখে নাও পার্ট ওয়ানটা। পার্ট ওয়ানে অনেক কিছু একদম বেস লেভেল থেকে কনসেপ্ট আমরা দেওয়ার চেষ্টা করেছি। তো পার্ট টুতে যেটা আমরা দেখব, তিনটে জিনিস নিয়ে আজকে আমরা এই ক্লাস আলোচনা করব। কি কি না, গুণিতক বা যেটাকে ইংরেজিতে বলে মাল্টিপিল বা গুণিতক। এই মাল্টিপিল বা গুণিতক কি ফুল কনসেপ্ট একদম মানে গোড়া থেকে তোমরা শিখতে পারবে। আচ্ছা, যদি আমরা গুণিতক একটা মানে সংখ্যা শিখতে পারি তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমরা যেটাকে লসাগু বলি, লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লোয়েস্ট কমন মাল্টিপিল যেটা ইংরেজিতে বলি, তো সেই জিনিস সম্পর্কে পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আমরা শিখব গুণনীয়ক বা যেটাকে আমরা উৎপাদক বলি, ইংরেজিতে বলি ফ্যাক্টর। পুরো ফুল কনসেপ্ট একদম গোড়া থেকে ধারণা গুণনীয়কে শিখব। এবং গুণনীয়কের যদি আমরা শিখতে পারি, গুণনীয়ক সম্বন্ধে কনসেপ্ট যদি আমাদের ক্লিয়ার হয়, তো সেক্ষেত্রে আমাদের যে গসাগু বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা যেটাকে বলে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, ওইটা আমরা অনায়াসে করতে পারবো। একদম বেসিক লেভেল থেকে শিখব, ঠিক আছে? যে কোনো ছেলে বুঝতে পারবে, আমি কথা দিচ্ছি। তারপরে আমরা শিখব ভগ্নাংশ বা ফ্র্যাকশন। এই তিনটে জিনিস নিয়ে আজকের ক্লাস আমাদের আলোচনা হবে। ভগ্নাংশ কি, একটা গোটা জিনিসকে তাকে কয়েকটা টুকরোতে ভাগ করলাম এবং তার থেকে এক একটা টুকরো যদি নিই বা একের বেশি টুকরো নিই, সেগুলো আমরা পাচ্ছি ভগ্নাংশ। তো এই ভগ্নাংশের ধারণা প্রথমে আমরা শিখব। তারপরে এখানে অনেক টাইপের ভগ্নাংশ আছে, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, কি করে একটা ভগ্নাংশ থেকে অন্য ভগ্নাংশে তৈরি করব, ঠিক আছে? এবং আরও অনেক কিছু ভগ্নাংশ সম্বন্ধে যা কিছু কনসেপ্ট সমস্ত কিছু ক্লিয়ার করব। তারপরে যেগুলো পরীক্ষায় পড়ে ভগ্নাংশের ছোট থেকে বড়, মানে ছোট ভগ্নাংশ, বড় ভগ্নাংশ, তোমাকে অনেকগুলো ভগ্নাংশ দিল তোমাদেরকে, তো সেখানে ছোট ভগ্নাংশ কোনটা, বড় ভগ্নাংশ কোনটা, কি করে বের করব, সেটা আমরা আজকের ক্লাসে দেখব। আর তার সঙ্গে দেখব ভগ্নাংশের ছোট থেকে বড় হিসাবে সাজানো, যেগুলো মোস্ট একটা কমন কোশ্চেন কম্পিটিটিভ পরীক্ষার জন্য। গুণিতক শিখি প্রথমে। গুণিতক বা মাল্টিপল কি, কোনো একটা সংখ্যা আমি নিলাম, ধরো 4, এই সংখ্যাটাকে এক বা একাধিক সংখ্যা দ্বারা গুণ করব, গুণ করে যেই গুণফলগুলো পাবো সেই সমস্ত গুণফলগুলো হচ্ছে 4-এর গুণিতক। জিনিসটা বোঝা গেল? ধরো 4 সংখ্যাটাকে আমি 1 দিয়ে গুণ করলাম, ইন্টু 1, কত হচ্ছে উত্তর? 4। 2 দিয়ে গুণ করলে কত হবে? 4 গুণিত 2 8। 3 দিয়ে গুণ করলে হবে 12। 4 দিয়ে গুণ করলে হবে 4 4 16। 5 দিয়ে গুণ করলে 20। 6 দিয়ে গুণ করলে 24। এরকম অসংখ্য হতে পারে, আমি যত খুশি সংখ্যা দিয়ে 4কে গুণ করতে পারি। সব থেকে ছোট সংখ্যা 1 দিয়ে গুণ করতে পারি 4কে, ঠিক আছে? তো এখান থেকে 4 থেকে এর গুণিতকগুলো শুরু হচ্ছে, 4 8 12 16 20 24, 4 7 28, 4 8 32, ঠিক আছে? 4 9 36, 4 10 40, এরকম পরপর হবে, 4 11 44, 4 12 48, সবগুলো হচ্ছে 4-এর গুণিতক। বোঝা গেল? বা মাল্টিপল। তাহলে 4-এর গুণিতকগুলো আমরা পেলাম, এইগুলো 4-এর গুণিতক। যে কোনো সংখ্যার করতে পারো তুমি। 5-এর যদি গুণিতক আমি খুঁজি, 5-এর গুণিতক কি হবে? একইভাবে 5 1 5, 5কে 2 দিয়ে গুণ করলে 10, 3 দিয়ে গুণ করলে 15, 4 দিয়ে গুণ করলে 20, 5 দিয়ে গুণ করলে 25, 6 দিয়ে গুণ করলে 30, 7 দিয়ে গুণ করলে 35, এরকম পরপর পাবো। 40 45 অসংখ্য পাবো। পরপর সংখ্যা দিয়ে গুণ করলে পরপর বেড়েই যাবে। হলো? এইগুলো হচ্ছে গুণিতক। তো সুতরাং 4-এর গুণিতক আমরা এইগুলো পেলাম, 5-এর গুণিতক আমরা এইগুলো পেলাম। হলো? এইগুলো হলো গুণিতক যে কোনো সংখ্যা। আমি যদি 100 একটা সংখ্যা ধরি বা 102, 102কে 1 দিয়ে গুণ করবো প্রথমে, সেটা কত হবে? 102। 2 দিয়ে গুণ করলে কত হবে? 102 গুণিত 2 204, ঠিক আছে? 3 দিয়ে গুণ করলে 306, 4 দিয়ে গুণ করলে 408, 5 দিয়ে গুণ করলে 510, এরকম পরপর পাবো। যে কোনো সংখ্যার আমরা গুণিতক করতে পারি, এটা গুণিতক। এখানে জিনিস তোমাদের ক্লিয়ার হলো। তুমি যে কোনো আরও সংখ্যা ধরো, 77 সংখ্যাটা ধরো, 77 1 77, 77 2 কত হয়? 144, ঠিক আছে? এরকম পরপর হবে, 77 3, 77 4, 77 5। তার মানে 77-এর গুণিতক কোনটা হলো? এই একটা গুণিতক, এই একটা গুণিতক, এরকম পরপর বেরোবে গুণিতকগুলো। 102-এর গুণিতক 1টা 2টো 3টা 4টা, আমরা প্রথম 5টা ধরেছি আর কি, মানে 5 দিয়ে পর্যন্ত গুণ করেছি, গুণ করে গুণিতকগুলো পেয়েছি। এখন 4-এরও এরকম পেয়েছি, 5-এরও এমন পেয়েছি। 4 এবং 5-এর কমন যে গুণিতক বা মাল্টিপল কি কি আছে একটু দেখি আমরা। 4 এবং 5-এর দুটোর মধ্যে কমন কোন মাল্টিপল বা গুণিতকগুলো পড়ছে? 4 কি পড়ছে? পড়ছে না।
8 পড়ছে না, নেই। 8 এখানে আছে, 5-এ নেই। 12 নেই, 16 নেই, 20 কিন্তু আছে। দেখো, তার মানে 20টা হচ্ছে 4 এবং 5-এর কমন মাল্টিপল বা সাধারণ গুণিতক। আমরা বলতে পারি আরামসে সাধারণ গুণিতক 4 এবং 5-এর কি পেলাম? 20। আর কিছু কি পাবো? যত বেশি করব তত অনেকগুলো গুণিতক পাবো কমন। 24 নেই, 28 নেই, 32 নেই, 36 নেই, 40 কিন্তু আছে। আরেকটা কমন মাল্টিপল বা সাধারণ গুণিতক পেলাম। সাধারণ গুণিতক বলেছি, কমন মাল্টিপল কি পেলাম? 40 পেয়েছি। এখানে 40 আছে, কানেক্ট করে দিই কোনোভাবে। এই দুটো সাধারণ গুণিতক। এরকম আরও যত এর গুণিতক বের করব, 40-এর পর 44, 48, 52, 56 এরকম হবে। এরকম 60 হবে গুণিতক। ঠিক আছে, 60 আর একটা কমন গুণিতক পাবো। এরকম পরপর গুণিতকগুলো আমরা পেতেই থাকবো পরপর। একের বেশি গুণিতক, সাধারণ গুণিতক বা কমন, যে মানে দুটোতে আছে এরকম কমন গুণিতক পাচ্ছি আমরা। তাহলে যদি 4 এবং 5-এর এখানে যেই দুটো কমন মাল্টিপল পেয়েছি বা সাধারণ গুণিতক, কি কি? 4 এবং 5-এর কমন মাল্টিপল পেলাম আমরা কি? কটা পেলাম? একটা প্রথমে পেলাম 20 কমন মাল্টিপল বা সাধারণ গুণিতক। আরেকটা সাধারণ গুণিতক কি পেলাম? 40। বোঝা গেল? আরও এরকম অসংখ্য পাবো। যত আমরা এরকম বেশি করে গুণ করব তত বেশি করে সাধারণ গুণিতক পাবো। জিনিসটা আশা করি বুঝতে পারছো। এখন এই যে সাধারণ গুণিতকগুলো পেলাম 4 এবং 5-এর, সব থেকে ছোট সাধারণ গুণিতক কোনটা? ঠিক আছে, বা লঘিষ্ঠ। সব থেকে ছোটকে একটু ভদ্র ভাষায় লঘিষ্ঠ বলছি আমরা, ভালো ভাষায় লঘিষ্ঠ বলি। তো লঘিষ্ঠ সাধারণ গুণিতক কোনটা? সব থেকে ছোট সাধারণ গুণিতক, সব থেকে ছোট। 40 তো নয়, 20 সব থেকে ছোট। এর থেকে ছোট সাধারণ গুণিতক হচ্ছে না। গুণিতক এর আলাদা হচ্ছে, ওর আলাদা হচ্ছে, সাধারণ গুণিতক হচ্ছে না। তো সাধারণ গুণিতক তাহলে সব থেকে ছোট হলো 20। কি পেলাম আমরা? সব থেকে ছোট, সব থেকে ছোট সাধারণ গুণিতক কার? 4 এবং 5-এর কি পেলাম? 20। তাহলে সব থেকে ছোটকে ভদ্র ভাষায় আমরা বলি লঘিষ্ঠ, হলো সাধারণ গুণিতক। ইংরেজিতে যদি বলি কি হলো? লঘিষ্ঠ মানে লোয়েস্ট, লোয়েস্ট, সাধারণ মানে কমন, আর গুণিতক ইংরেজি কি? মাল্টিপল। তাহলে এটাকে আমি লোয়েস্টের এল নিলাম, কমনের সি নিলাম, মাল্টিপলের এম নিলাম, কি হলো? বা লঘিষ্ঠর ল নিলাম, সাধারণের দন্তেশ্বয় আকার নিলাম, গুণিতকের গয় হস্যও নিলাম, কি হলো? কত বেরোলো? 20। তাহলে 5 এবং 4-এর লসাগু কত হলো? 20। এটাই লসাগু সাধারণ গুণিতক। এরকম 5, 4 কেন, আরও অনেক সংখ্যা থাকতে পারে। সবগুলো সাধারণ গুণিতক আমি করব, করে নিয়ে সব থেকে ছোট সাধারণ গুণিতক যেটা, সেটাকে আমরা বসিয়ে দেবো, সেটাই লসাগু। বোঝা গেল? তাহলে এখান থেকে তোমরা লসাগু শিখে গেলে। এবার তোমাকে বললো 4, 8 এবং 12 তিনটে সংখ্যা দিল, তিনটে সংখ্যার সাধারণ গুণিতক বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক বের করো স্পেসিফিক্যালি। তো সাধারণ গুণিতক 4-এর কি কি? অ্যাজ ইউজুয়াল আমরা জানি 4কে পরপর 1, 2, 3 দিয়ে গুণ করে যে গুণফলগুলো বসাবো, 4 1 4, 4 2 8, 4 3 12, 4 4 16, 4 5 20, 4 6 24, এরকম পরপর বলবো। 4 7 28, 4 8 32, 4 9 36, 4 10 40, ডট ডট হবে, 4 11 44, এরকম পরপর পরপর আমরা পাবো। 8-এর সাধারণ গুণিতকগুলো কি কি? গুণ করব একইভাবে অ্যাজ ইউজুয়াল। 8, 8 2 16, 8 3 24, 8 4 32, 8 5 40, 8 6 48, 8 7 56, 8 8 64, 8 9 72, এরকম ডট ডট পরপর পাবো। 12-র একইভাবে, 12 1 12, 24, 36, 48, 60, 72, 84, 96, এরকম পরপর পেলাম গুণিতক। অসংখ্য গুণিতক আমরা পেতে পারি, আগেই বলেছি। তো এই যে গুণিতকগুলো পেলাম, তো এই গুণিতকের মধ্যে সাধারণ গুণিতক কোনগুলো? যেই গুণিতকগুলো কমন পড়বে 8, 4 এবং 12-র মধ্যে। কি কি দেখি আমরা? 4 তো নয়, 8 দুটোর মধ্যে আছে, 12-তে নেই। 12 4-এ আছে, 12-এ আছে, কিন্তু 8-এর কোনো গুণিতক নয় 12। 16 এই দুটোতে আছে, এটাতে নেই। 20ও নেই। 24, 24 দেখো প্রথম যেটা পেলাম কমন 24, 8-এর মধ্যেও আছে, 4-এরও গুণিতক, 12-রও গুণিতক 24।
এটা হলো কমন গুণিতক বা সাধারণ গুণিতক। আর কি পেলাম? 28 নেই, 32 পেয়েছি দুটোতে, কিন্তু 36-এর মধ্যে কমন পড়ছে না, সুতরাং হবে না। 36 আছে, ঠিক আছে দুটোতে, কিন্তু 8-এর গুণিতকে 36 নেই। 40, ঠিক আছে 40 আমরা দুটোতে পেয়েছি, 4-এর গুণিতক 8-এর গুণিতক, কিন্তু 12-এর গুণিতক নেই। এটা আরেকটা বাড়াই, 4 11 44, 4 12 48, 48 4-এর গুণিতক, ঠিক আছে, তাহলে আরেকটা কমন পাবো। তো তারপরে কমন যেটা 44 এর মধ্যে নেই, 48 আবার পেয়েছি, যেটা আছে এর মধ্যেও আছে, এর মধ্যেও আছে এবং 12-এর মধ্যেও আছে, ঠিক আছে। সাধারণ গুণিতক পেলাম কি কি তাহলে? 24 একটা সাধারণ গুণিতক, 4 8 এবং 12 সাধারণ গুণিতক পেলাম কত? একটা পেলাম 24, আর একটা পেলাম কত? 48 48। এবার বলো সব থেকে ছোট সাধারণ গুণিতক কোনটা? দেখেই বুঝতে পারছো 24, সুতরাং সব থেকে ছোট সাধারণ গুণিতক অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক যেটা, সেইটা হলো 24। এইটাকে আমরা এলসিএম বা লসাগু বলবো। 48 সাধারণ গুণিতক, কিন্তু এটা লঘিষ্ঠ বা ছোট নয়, ওই কারণে 48 বাদ, 24 হবে এটার এলসিএম, ঠিক আছে। পরীক্ষায় কি এইভাবে করবো? পরীক্ষায় তো অনেক টাইম লেগে যাবে, ঠিক আছে। এর জন্য আরেকটু শর্টে দেখি, আরও অনেক শর্ট আছে এগুলো করার জন্য, সেগুলো আস্তে আস্তে অ্যাডভান্স ক্লাসে আমরা শিখবো। আচ্ছা, আমরা এটা অন্যভাবে করব। এটাকে কি করব? 4 8 12 পরপর লিখে নিলাম, ঠিক আছে। এবার এটাকে ভাগ করব। কি দিয়ে ভাগ করব? এমন সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যেই সংখ্যাটা দিয়ে অন্তত দুটো সংখ্যাকে ভাগ করা যায়, মিনিমাম দুটো। একটা দিয়ে ভাগ করলে হবে না। ধরো আমি এখানে 12 বসিয়ে দিলাম, 12 দিয়ে ভাগ করব, হবে না, কারণ এখানে একটা সংখ্যা দিয়ে ভাগ হচ্ছে, তাহলে ঠিক আছে। এমন সংখ্যা দিয়ে ভাগ করব যেমন মিনিমাম দুটো সংখ্যা দিয়ে ভাগ করা যায়। সব থেকে সেফ, এটা যেহেতু বেসিক লেভেলের ক্লাস, সব থেকে সেফ হবে আমি 1 থেকে শুরু করব। 1 দিয়ে সবাইকে ভাগ করা যাচ্ছে তো, তাহলে 1কে 4 দিয়ে, মানে 4কে 1 দিয়ে ভাগ করলে ভাগফল হচ্ছে 4, ভাগফলগুলো নিচে লিখবো। 1কে 8 দিয়ে ভাগ করলে ভাগফল 8, 12কে 1 দিয়ে ভাগ করলে কি হবে? 12। তারপরে কি দিয়ে যাবে? 2 দিয়ে সবাইকে ভাগ করা যাচ্ছে, দেখো 2 দিয়ে, 2কে 4কে 2 দিয়ে ভাগ করলে কত উত্তর হবে? 2 2 4। ভাগফলগুলো বসাচ্ছি এখানে, 8কে 2 4 8, 12কে ভাগ করলে ভাগফল কত? 2 6 12 বসালাম। আর ভাগ করা যাচ্ছে কিনা? আবার দেখো 2 দিয়ে ভাগ করা যাবে, তিনটাকেই ভাগ করা যাচ্ছে। 2 1 2, 2 2 4, 2 3 6। আরও তো ভাগ করতে পারি। এমন কোনো সংখ্যা আছে যেটাকে দিয়ে তিনটাকে ভাগ করা যাবে? 1 দিয়ে তো অলরেডি ভাগ করে ফেলেছে, 1 দিয়ে তো অবশ্যই ভাগ করা যাবে, আর করবো না, অলরেডি 1 দিয়ে ভাগ হয়ে গেছে। 2 দিয়ে ভাগ করবো কি? আর 2 দিয়ে ভাগ করলে তো একটি মাত্র সংখ্যাকে ভাগ করা যাচ্ছে, কিন্তু কি বলেছে এটা করতে গেলে নিয়ম কি? অন্তত দুটো সংখ্যা দিয়ে ভাগ করা যেতে হবে, যদি হয় তবে ভাগ করব, নইলে করব না, ঠিক আছে। 3 দিয়ে ভাগ করা যাবে অবশ্যই, কিন্তু একটি সংখ্যাকে ভাগ করা যাচ্ছে, 1 আর 2কে আবার ভাগ করা যাচ্ছে না। সেক্ষেত্রে তাহলে কি হবে? এখানেই স্টপ করে দেবো। আশা করি বোঝা গেল, নইলে আরেকটা উদাহরণ দেবো বা তোমাদেরকে কয়েকটা টাস্ক করতে দেবো, তো সুতরাং সেখানে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এখন এই যেইগুলো পেলাম ঘরের বাইরের দিকে, সবগুলোকে গুণ করব, গুণ করে দেবো। 1 2 2, 2-এর সঙ্গে 2 গুণ করলে 4, 4-এর সঙ্গে 1 গুণ করলে আবার 4, আবার 4-এর সঙ্গে 2 গুণ করলে, মানে যদি সহজে এইভাবে লিখি 1 গুণিত 2, এটা কনসেপচুয়াল ক্লাস, সুতরাং একটু এলাবোরেট করা দরকার। এইগুলোই পরপর আছে, দেখো লিখেছি। এবার গুণ করে দাও। 2 1 2, 2 2 4, 4 1 4, 4 2 8, 8 3 24। কত হলো? 24 বেরিয়ে আছে 24। তাহলে এইভাবে উৎপাদক বের করে করে, গুণিতক বের করে করে করার থেকে এইটা আরেকটু সহজ পদ্ধতি হলো। এইভাবে আমরা লসাগুগুলো করব, তবে অবশ্যই বেসিক কনসেপ্ট থাকা দরকার, নইলে পরে সমস্যায় পড়তে হয়। আরও দুটো এক্সাম্পল নিলাম জিনিসটা আর একটু ভালো করে বোঝার জন্য, যেই এক্সাম্পলগুলো আমি লসাগু করব, ঠিক আছে। তারপর তোমাদেরকে কয়েকটা টাস্ক দেবো, তোমরা করবে। 7 28 আর 84 লসাগু করব। তো সিম্পলি সব থেকে সেফ ওয়ে, আমরা যেহেতু প্রথমে শিখছি, আগে 1 দিয়ে ভাগ করে দেখি, এইগুলোই হবে, ঠিক আছে। 2 দিয়ে কি ভাগ করতে পারবো আমরা? 2 দিয়ে যদি কি বলেছি, যাকে দিয়ে ভাগ করব অন্ততপক্ষে দুটো সংখ্যাকে ভাগ করা যেতে হবে, নইলে সেই সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো না। 2 দিয়ে ভাগ করতে পারবো আমরা, কেন? যদি না ভাগ করতে পারি যেই সংখ্যাটাকে, সেই সংখ্যাটাকে যেরকম আছে বসিয়ে দিতে হবে।
আর 2 দিয়ে 7কে ভাগ করা যাচ্ছে না, সুতরাং আমি 7 যেমন আছে অ্যাজ ইউজুয়াল বসিয়ে দেবো। 7 2কে 28 দিয়ে ভাগ করলে, সরি 28কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 14, ভাগফল বসাবো। ভাগ করা গেলে ভাগফল বসাবো, ভাগ না করতে পারলে পুরোপুরি সংখ্যাটাকে বসিয়ে দেবো, এইটা হচ্ছে রুল। আচ্ছা 84কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে 42, 42 হলো। এরপরে কি হচ্ছে, আর আবার 2 দিয়ে ভাগ করা যাবে, যাবে। যা 2 দিয়ে 7কে ভাগ করা যাচ্ছে না, 7 বসিয়ে দেবো। 2 দিয়ে 14কে ভাগ করলে ভাগফল হবে 7, আর 42কে ভাগ করলে ভাগফল হবে 21। ঠিক আছে, এরপর 3 দিয়ে ভাগ করে যদি আমি করতে যাই তাহলে 3 দিয়ে 7কে ভাগ করা যাচ্ছে না, দুটো 7 আছে, মানে দুটোকেই ভাগ করা যাবে না, 21কে শুধুমাত্র ভাগ করা যাবে, তাহলে 3 দিয়ে ভাগ করব না। কারণটা কি, কারণ যেটা দিয়ে ভাগ করব, আবার বারবার বলছি, অন্তত পক্ষে দুটো সংখ্যাকে ভাগ করা হতে হবে, তবে সেটা দিয়ে করব। 4 দিয়ে যাচ্ছে না, সিম্পলি বুঝতে পারছো, 5 দিয়ে যাবে না, 6 দিয়ে যাচ্ছে না, 7 দিয়ে যাবে, তিনটাকেই 7 দিয়ে ভাগ করা যাচ্ছে। ঠিক আছে, অন্তত দুটোকে ভাগ করা যেতে হবে, 3টাকে যদি ভাগ করা যায় কোনো সমস্যা নেই, যতগুলো থাকবে যত বেশি ভাগ করা যাবে তত ভালো। ঠিক আছে, কিন্তু অন্তত পক্ষে যেমন দুটো দিয়ে ভাগ করা যায়, দুটো সংখ্যা দিয়ে ভাগ করা যেতে হবে। তাহলে 7কে 7 দিয়ে ভাগ করলে 1 হবে, 7কে 7 দিয়ে ভাগ করলে 1 ভাগফল, আর 21কে 7 দিয়ে যদি ভাগ করি 7 3 21, 3, আর কোনো যাচ্ছে না, এটা 1 দিয়ে ভাগ করা যাবে, সেই মানে যেটা নিজ প্রয়োজন অলরেডি আমি আগে বলে দিয়েছি। তো সুতরাং তাহলে এবারে কি হবে, লসাগু 7 24 আর 7 28 84 লসাগু কত করব, এলসিএম বা লসাগু এগুলোর গুণ করব। এখান থেকে করো, একগুলো বাদ দিয়ে দাও, 1 দিয়ে যাকেই গুণ করবে একই হবে, কোনো সমস্যা নেই, সেই সংখ্যাটাই থাকবে, ছেড়ে দাও। 3 7 21, 21 2 42, 42 2 84। ঠিক আছে, এদের এলসিএম কত হলো 84, এটাই হবে এলসিএম। পরে জানতে পারবে যে এইটা দেখেই বোঝা যাবে যে 84 এলসিএম হবে, সেটা অ্যাডভান্স লেভেলের ক্লাসে বলবো অবশ্যই। 84 হলো। 25 50 60 লসাগু করে দেখি, 25 50 আর 60 লসাগু কত হবে। 1 দিয়ে করো প্রথমে, বেসিক ক্লাস শিখতে হবে। 2 দিয়ে কি যাবে, যাবে 2 দিয়ে, 50 এবং 60 দুটোকেই 2 দিয়ে যাবে, তাহলে আমি করব। 25কে যাচ্ছে না মানে বসিয়ে দেবো, 2 50 25 হবে, 60কে 2 দিয়ে ভাগ করলে 30 হচ্ছে, হলো। আর কি 2 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, 30কে শুধুমাত্র যাবে, 25 আর দুটো 25কে যাচ্ছে না, সুতরাং আমি 2 দিয়ে ভাগ করতে পারবো না। ঠিক আছে, 3 দিয়ে ভাগ করা যাবে, 30কে যাবে, কিন্তু এই দুটো 25কে ভাগ করা যাচ্ছে না। 4 দিয়ে কোনোটাকেই ভাগ করা যাচ্ছে না, হবে না। 5 দিয়ে ভাগ করতে পারবো, 5 দিয়ে ভাগ করলে ভাগফল হচ্ছে 5 5 25, এটাকেও 5 5 25, আর 5 6 30, ভালো কথা হলো। এরপরে দুটো 5 আছে, ঠিক আছে, আরেকবার 5 দিয়ে ভাগ করতে পারবো। ঠিক আছে, একই সংখ্যা দিয়ে ভাগ করা যেতে পারে যদি মিনিমাম দুটো সংখ্যা ভাগ করা যায়, এর ভেতরের যদি দুটো সংখ্যা মিনিমাম কমপক্ষে দুটো সংখ্যা যদি ভাগ করা যায় কোনো সংখ্যাটাকে দিয়ে, আমরা সেটাকে নিতে পারি, একের বেশি বার নিতে পারি। এখানে যেমন দুবার নিচ্ছি, তাহলে 5কে 5 দিয়ে ভাগ করলে ভাগফল 1, এটাও 1 বেরাবে, ভাগ করা যাচ্ছে না, 6 বেরোবে, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, 1 দিয়ে তো ভাগ করে লাভ নেই, অলরেডি করে ফেলেছি। এবার কি হবে, লসাগু তাহলে কি গুণ করব। আমি বলেছি আগে 1গুলো বাদ দিয়ে দাও, কারণ বারবার 1 দিয়ে গুণ করলে সেখানে মানে সময় নষ্ট হচ্ছে। সুতরাং কি করব, দেখো সহজে 5 আর 2 যেখানে পাবো সেগুলো আগে গুণ করে নেব। 5 2 10, ঠিক আছে, 5 2 কত হলো, গুণ করলে 10, 10-এর সঙ্গে 5 গুণ করলে 50, 50-এর সঙ্গে 6 গুণ করলে 300 হলো। তাহলে 25 50 60-এর লসাগু কত হলো, সমান 300 হলো এলসিএম বা লোয়েস্ট কমন মাল্টিপল বা লসাগু বা লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আশা করি লসাগু সূচিত সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেছে, এবারে তোমরা নিজেরা করতে পারবে। 4টে এখানে দিয়েছি তোমাদের জন্য টাস্ক, 5 14 28-এর লসাগু কত করবে, 8 2 7 এর লসাগু কত হবে, 25 10 15 225 10 15 এবং 5 এদের লসাগু কত, 441 7 210-এর লসাগু কত। এই 4টা সংখ্যা আছে বলে আবার ঘাবড়ানোর কোনো দরকার নেই, একইভাবে একই পদ্ধতিতে এগুলো করবে, করে কমেন্টে জানাবো। এখন আমরা এবার দেখব গুণনীয়ক বা ফ্যাক্টর কাকে বলে, এবং গুণনীয়ক বা ফ্যাক্টর যদি আমরা শিখতে পারি তাহলে গসাগু বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, যেটাকে ইংরেজিতে বলে HCF বা হাইয়েস্ট কমন ফ্যাক্টর, সবই সাধারণ গুণনীয়ক, হাইয়েস্ট হতে হবে, সব থেকে বড় যে গুণনীয়কটা সেটা। আসছি আস্তে আস্তে বুঝতে পারবে, কোনো কনসেপ্ট ক্লিয়ার হবে না এরকম ক্লাস দেবো না।
দেখো গুণনীয়ক কাকে বলে। গুণনীয়ক হচ্ছে গুণিতক, মানে যেমন বলেছিলাম একটা সংখ্যাকে বিভিন্ন সংখ্যা দিয়ে গুণ করে যে গুণফলগুলো পাবো সেগুলো গুণিত। গুণনীয়ক কাকে বলে দেখব। কোনো একটা সংখ্যাকে আমি 25 যদি ধরছি একটা সংখ্যা, উদাহরণস্বরূপ কোনো একটা সংখ্যাকে এক্স্যাক্টলি যেই সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যায়, ভাগশেষ থাকবে না, সম্পূর্ণ ভাগ মিলে যাবে, সেই সংখ্যাগুলো হচ্ছে এটার গুণনীয়ক বা ফ্যাক্টর। একে উৎপাদকও বলে, উৎপাদক বা গুণনীয়ক। হলো, যে কোনো সংখ্যাকে তো এক দ্বারা ভাগ করা যায়, তারপরে 25কে এক দ্বারা ভাগ করা যাবে। আরও ভালো করে করিয়ে দেখে দিচ্ছি, এখানে বেসিক লেভেল ম্যাথ তো 1 25-এ 25, তাহলে কি কোন সংখ্যা দ্বারা ভাগ করা গেল 25টাকে? 1 দ্বারা ভাগ করা গেল। 2 দিয়ে কি 25কে যাবে? ভাগ করা যাবে না। 2 12 24, দেখো 1 রয়ে যাচ্ছে, আর যাচ্ছে না, সুতরাং 2 দিয়ে ভাগ করা যাচ্ছে না। ঠিক আছে, 3 দিয়ে যাবে না, 4 দিয়ে যাবে না, 25কে 5 দিয়ে তারপরে ভাগ করা যাচ্ছে। 5 5-এ 25, ঠিক আছে, তো 5 দিয়ে ভাগ করা যাচ্ছে, 1 দিয়ে ভাগ করা গেল, লিখে দিয়েছি। 5 দিয়ে 25কে ভাগ করা যাচ্ছে, আর কত দিয়ে ভাগ করা যাবে? 25কে 25 দিয়ে ভাগ করা যাবে। 25 1-এ 25, তাহলে 25 দিয়ে ভাগ করা যাচ্ছে, বোঝা গেল? 25কে এই 3টি সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে। আমি কি বলেছি? কোনো সংখ্যাকে, কোনো একটা সংখ্যাকে, এখানে এক্সাম্পল স্বরূপ 25 নিয়েছি, যেই সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যায় সেই সংখ্যাগুলো হচ্ছে সেই সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক, ইংরেজিতে ফ্যাক্টর। বোঝা গেল? আরেকটা 50 নিলাম, 50 সংখ্যাটাকে 1 দ্বারা ভাগ করা যাবে, 2 দ্বারা ভাগ করা যাবে, কারণ 2 25-এ 50 ভাগ করা যাচ্ছে। 3 4 দিয়ে যাবে না, 5 দ্বারা ভাগ করা যাবে, 5 10-এ 50, ঠিক আছে। 10 দ্বারা ভাগ করা যাবে, 10 5-এ 50, বোঝা যাচ্ছে? পরিষ্কার। 20 দ্বারা ভাগ করা যাবে না, 25 দ্বারা ভাগ করা যাবে। 15 দ্বারাও ভাগ করা যাচ্ছে না, 15 16 17 18 করে দেখো, ভাগ করা যাবে না। 25 দ্বারা ভাগ করা যাবে, ভাগ করে দেখো এখানে 50-কে 25 দ্বারা, 25 2-এ 50 হচ্ছে। প্রত্যেকটা তোমরা নিজেরা ভাগ করে করে দেখো। আর কত দিয়ে যাবে? 50 দিয়ে ভাগ করা যাবে, ঠিক আছে। তাহলে 50-এর ফ্যাক্টর বা উৎপাদক বা গুণনীয়কগুলো কি কি? 1 2 5 10 25 50। আশা করি বোঝা যাচ্ছে। এইগুলো হচ্ছে, তার মানে এইগুলো হলো 25-এর গুণনীয়ক, এইগুলো 50-এর গুণনীয়ক। হলো। এখন আরও একটা সংখ্যা আমি নিতে পারি, ধরো 100 তোমাকে বললো, 100-র গুণনীয়কগুলো কি কি? সিম্পলি 1 হবে 100-র গুণনীয়ক, 2 50-এ 100, 3 দিয়ে যাবে না, 4 25-এ 100, ঠিক আছে। 5 20 100, 6 দিয়ে যাবে না, 6 16 96 হচ্ছে, 6 17 102, 100 দিয়ে ভাগ করা যাচ্ছে না 6কে। 7 দিয়ে যাবে না, 8 দিয়ে যাচ্ছে না, 8 12 96, 4 রয়ে যাচ্ছে, হচ্ছে না। 8 13 104, হচ্ছে না। ভাগ করে দেখে নাও একটু, ঠিক আছে, কারণ এখানে ক্লাস অনেক বড় লেন্দি, মানে অনেক লেন্দি হয়ে যাবে সবগুলো করাতে। আচ্ছা হলো, 7 8 হচ্ছে না, 9 দিয়ে যাবে না, 10 দিয়ে যাবে, ঠিক আছে। তারপরে 11 12 13 14 দিয়ে যাচ্ছে না, 15 দিয়ে যাচ্ছে না, 16 17 18 19 20, 20 দিয়ে যাবে, 20 5-এ 100, হলো। তারপরে কত যাবে? 25 দিয়ে যাবে, ভাগ করে দেখে নাও একটু। 25 দিয়ে, 25 4-এ 100, 50 দিয়ে যাবে, 50 2 100, আর 100 দিয়ে ভাগ করা যাবে। বোঝা গেল? তাহলে যদি বলি 100-র গুণনীয়ক বা উৎপাদক কোনগুলো? এই সবগুলো 1 2 4 5 10 20 25 50 100 সবগুলো হচ্ছে 100-র গুণনীয়ক বা ফ্যাক্টর বা উৎপাদক। 50-এর কোনটা? 1 2 5 10 25 50, এগুলো হচ্ছে 50-এর গুণনীয়ক। 25-এর গুণনীয়ক কোনগুলো? 1 5 25। জিনিস ক্লিয়ার? এবারে যদি আমরা 3টে সংখ্যার বা যে কোনো দুটো সংখ্যার, আমি এখানে 25 আর 50 দুটো সংখ্যার সাধারণ গুণনীয়ক, যেগুলো কমন হচ্ছে যে গুণনীয়কগুলো, সেগুলো যদি আমি দেখি, সেটা আমরা দেখব। 25 আর 50-এর কমন গুণনীয়ক কোনটা? দেখো 1 2টোর ক্ষেত্রে আছে, এখানে লিখছি 25 এবং 50-এর সাধারণ গুণনীয়কগুলো কি কি। 1 পেয়েছি, আর কি পাচ্ছি? 5,
2 তো কারণ এর নেই, সাধারণ গুণনীয়ক হলে কমন হতে হবে, দুটোর ক্ষেত্রেই কমন থাকবে এমন গুণনীয়ক তো নয়। 5 আছে কমন, এই দেখো দুটোই 5 আছে, তাহলে 5 পেলাম সাধারণ গুণনীয়ক। আর কি পেলাম? 25। 10 তো এর নেই, 25 সাধারণ গুণনীয়ক, 25 পেলাম। তাহলে এইগুলো কি হলো? 25 এবং 50-এর কি বলবো? সাধারণ গুণনীয়ক। বুঝতে কোনো সমস্যা থাকার কথা নয় আশা করি। অঙ্ক শিখেই ছাড়বে গ্যারান্টি, যদি মন দিয়ে দেখো ক্লাসগুলো, যারা জানো না আচ্ছা, বা যারা ভুলে গেছো অঙ্ক। তাহলে সাধারণ গুণনীয়ক কত পেলাম? 1, 5 আর 25। 1 পেয়েছি, 5 পেয়েছি আর 25 পেয়েছি, দুটোর ক্ষেত্রেই কমন। আমি এখানে দুটো নিয়েছি। তো সাধারণ গুণনীয়ক যদি বলে সব থেকে বড়, বা ভদ্র কথায় যদি বলে গরিষ্ঠ, সব থেকে বড়কে গরিষ্ঠ বলে, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক ইংরেজিতে কি বলবো না? হাইয়েস্ট মানে সব থেকে বড়, হাইয়েস্ট, কমন মানে সাধারণ, আর ফ্যাক্টর মানে গুণনীয়ক। আগে বলেছি ফ্যাক্টর, এটাকে সংক্ষেপে কি বলবো? HCF, বা গরিষ্ঠর গ নিলাম, গসাগু। সব থেকে বড় সাধারণ গুণনীয়ক কোনটা হচ্ছে তাহলে? 25 আর 50-এর মধ্যে একও সাধারণ গুণনীয়ক, 5 ও 25। সব থেকে বড় কোনটা? 25, তাই না? তাহলে 25টা হচ্ছে এদের গসাগু হবে। তাহলে 25 আর 50-এর গসাগু কত হলো? 25। তিনটের ক্ষেত্রে যদি ধরি, যদি বলে 25, 50 এবং 100-র গসাগু নির্ণয় করো, সাধারণ গুণনীয়ক করে দেখো। 1, 2, তিনটেরই কমন আছে। 5 এরও আছে, এরও আছে, অলরেডি বলে দিয়েছি 5 আছে। 25 আছে, আর তো নেই। 50 তো এর তো আসছেই না, ওই ক্ষেত্রে 50 আছে। দুটোর ক্ষেত্রে 50 গুণনীয়ক আছে, 50, 100-র ক্ষেত্রে, কিন্তু 25-এর ক্ষেত্রে নেই, তার মানে 25 বাদ চলে যাচ্ছে। সুতরাং আমি 50-কে নিতে পারছি না। সাধারণ হতে গেলে তিনটার ক্ষেত্রে আছে এরকম কমন নিতে হবে আমাকে। তো সুতরাং এই ক্ষেত্রে কি হচ্ছে? তিনটার ক্ষেত্রে সাধারণ গুণনীয়ক কি পেলাম? 1, 5 আর 25। সুতরাং এক্ষেত্রেও 25টাই হবে সাধারণ গুণনীয়ক, কারণ আর কোনো তো কমন যাচ্ছে না 100-র সঙ্গে গুণনীয়ক নেওয়ার মতো। হলো, এইটা হচ্ছে সাধারণ গুণনীয়কের কনসেপ্ট। ঠিক আছে, আরেকটা উদাহরণ আমরা দেখি। তিনটে সংখ্যা নিয়েছি, 7, 16, 28, এর গসাগু বের করব ওই কনভেনশনাল পদ্ধতি, অর্থাৎ সাবেকি পদ্ধতিতে। 7-এর সাধারণ গুণনীয়ক 1 হবে আর 7 হবে, আর কোনো সংখ্যা দ্বারা 7কে ভাগ করা যাচ্ছে না। 16-র সাধারণ গুণনীয়ক হবে 1 দিয়ে 1 16, 16, 2 8 16, 3 দিয়ে যাবে না, 4 4 16, আর 8 2 16, আর 16 1 16। এইগুলো হবে 16 সাধারণ গুণনীয়ক। 28-এর 1 দিয়ে ভাগ করা যাচ্ছে, 2 14 28, 3 হবে না, 4 7 28, 5 হবে না, 6 হবে না, 7 4 28 হলো। 8 দিয়ে যাচ্ছে না, 9 দিয়ে যাবে না, 10 দিয়ে যাবে না, 11 12 13 হবে না, 14 দিয়ে ভাগ করা যাচ্ছে, 14 2 28, সম্পূর্ণ ভাগ করা যেতে হবে, আগে বলেছি। তারপরে 28 দ্বারা ভাগ করা যাবে। এইগুলো হলো 28-এর সাধারণ গুণনীয়ক। এইগুলো হলো 16 সাধারণ গুণনীয়ক, এইগুলো 7-এর, এইগুলো 28-এর। এবারে তোমরা বলো সাধারণ গুণনীয়ক কি কি? তিনটেরই কমন গুণনীয়ক কি কি পাচ্ছি আমরা? অনলি 1 পাচ্ছি। দেখো এখানে তিনটের ক্ষেত্রেই কমন আছে। 7 তো এইগুলোই নেই কোথাও, এটাতে থাকতে পারে কিন্তু 16-তে নেই, 2 নেই, কিছুই নেই। এইটা ছাড়া আর অন্য কোনো কি কমন পাচ্ছি আমরা? ভালো করে দেখো, পাচ্ছি না। তাহলে এই ক্ষেত্রে সাধারণ গুণনীয়ক কত হবে? 1 হবে। ঠিক আছে, সাধারণ গুণনীয়ক তো আমরা তিনটের ক্ষেত্রে একই পাচ্ছি, এক ছাড়া তো। 7 16 28, এদের তিনটে সাধারণ গুণনীয়ক কি এক ছাড়া অন্য কিছু পাচ্ছি? তাহলে সব থেকে বড় মানেই তো একই তো হচ্ছে, এক ছাড়া তো অন্য কোনো গুণনীয়ক নেই, তাহলে এটাকেই আমরা সব থেকে বড় ধরে নেব। তাহলে সব থেকে বড় বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কি হলো? গসাগু 1 হতে পারে, 1 হতে পারে, 1-এর বেশি হতে পারে, কোনো সমস্যা নেই, নিয়ম একই। ঠিক আছে, কিন্তু পরীক্ষার ক্ষেত্রে যখন গসাগু নির্ণয় করতে বলবে, তখন কি আমরা এই সাবেকি পদ্ধতিতে করব? বহু টাইম লেগে যাচ্ছে, দেখছো। এটা জাস্ট কনসেপ্টের জন্য, কনসেপ্ট থাকা অবশ্যই জরুরি, কনসেপ্ট ছাড়া হবে না অঙ্ক। মুখস্থ করে কোনোদিন পরীক্ষা পাওয়া যায় না, মানে পরীক্ষায়, কম্পিটিটিভ পরীক্ষায় পাস করা যায় না। বেশ আগে ক্লিয়ার করতে হবে ভাই। এবার যেই বলছি একটু শর্টে আমরা করব, ঠিক আছে। আমি 7 16 28
এই তো এটা তো করলাম, রাখছি, এটা পরে করছি। আগে যে উদাহরণটা নিয়েছিলাম কত, 25 আর 50, এদের আমরা গসাগু বের করব। দুটো সংখ্যা হতে পারে গসাগু, তিনটে সংখ্যা হতে পারে। 25, 50, 100 করেছিলাম না, তিনটের আমরা গসাগু বের করেছিলাম। শর্টকাটে কী করে করবো, একটু শর্ট পদ্ধতি, যেগুলো আমাদের এমনি 4, 5, 6-এর যে কনসেপ্ট থাকে দেখি আমরা। এখন তিনটে সংখ্যা, চারটা সংখ্যা, দুটো সংখ্যা যাই থাক, তিনটে সংখ্যা আছে। সব থেকে ছোট আর তার থেকে একটু বড় সংখ্যা কোনটা আছে এখানের মধ্যে? সব থেকে ছোট 25, তার থেকে একটু বড় 50। প্রথমে আমরা দুটো নিয়ে শুরু করব। কি করব না, সব থেকে ছোট সংখ্যাটা দিয়ে ওর থেকে একটু বড় সংখ্যাটাকে ভাগ করব। হলো? ঠিক আছে, স্টেপ 1 তাহলে দেখো। তাহলে 25কে 50 দিয়ে ভাগ করলে 25 2 50 মিলে যাচ্ছে। 25 আর 50-এর গল্প শেষ। কি গল্প? ভাজক যেইটা হবে, ভাজক সেইটা হবে এদের গসাগু। তার মানে 25, 50-এর গসাগু কত হলো? 25। ঠিক আছে, এবার যেই গসাগু আরেকটা তো রয়ে গেল, কি করব? যেই গসাগুটা থাকবে সেটা দিয়ে আবার পরেরটাকে, যেটা রয়ে গেল তাকে ভাগ করব। কি রয়ে গেছিল, কি গসাগু পেলাম, এইটা হলো গসাগু, একে দিয়ে ওইটাকে ভাগ করব 25। ঠিক আছে, তাহলে ভাগ করো, 25 4 100। ঠিক আছে, যদি ভাগ মিলে যায়, যতক্ষণ না ভাগ মিলবে ততক্ষণ ভাগ করে করে যাব। আমি দেখাবো পরেরটা। যেইটা পাবো আমরা ভাজক, যেইটা, এটাকে ভাজক বলে। আমরা জানি ভাগের ক্ষেত্রে, আরেকবার জেনে নিই ভাগের কোনটাকে কি বলে, অনেকেই ভুলে গেছো। এইটা হচ্ছে ভাজ্য বলে, এইটা হচ্ছে ভাজক। ঠিক আছে, এইখানে যেটা থাকে, যেটা ফল বেড়ায় তাকে বলে ভাগফল, আর ভাগ করে বিয়োগ করে করে যেটা শেষকালে পাবো এইটাকে বলে ভাগশেষ। শূন্যও পেতে পারি, শূন্যর বেশি পেতে পারি। এইটা হলো বেসিক ব্যাপার। তাহলে আমরা এই ক্ষেত্রে লসাগু মানে গসাগু কি পেলাম? 25, 50 এবং 100 তিনটাই মিলে পেলাম এই 25ই ঘুরে ফিরে আসছে, এইটাই হলো গসাগু। একইভাবে প্রথমে 7 আর 16 দুটো নেবো, সব থেকে ছোটোটা তার থেকে একটু বড়টা নেবো, নিলাম, ভাগ করবো বড়টাকে ছোটোটা দিয়ে। 7 7 2 14 রয়ে গেল, 2 রয়ে যাচ্ছে। কি হবে? এটা তো গসাগু হলো না। গসাগু হতে গেলে ভাগটা মিলতে হতো, তবে ভাজকটা গসাগু হতো না, মিলছে না। যতক্ষণ না ভাগ মিলে ততক্ষণ আমরা যেই ভাগশেষ থাকবে তাকে দিয়ে এই ভাজককে ভাগ করে করে দেবো। বোঝা গেল? যেই ভাগশেষটা রয়ে যাবে ওটা দিয়ে এই ভাজকটাকে ভাগ করবো আবার। 7 2 3 6 রয়ে গেল, মিলল কি? মিলছে না। যতক্ষণ না মিলে ততক্ষণ আমরা ভাগ করব। মানে কাকে ভাগ করব? আবার এই এর উপরের ভাজকটাকে। দেখো ওই 7টাকে কিন্তু আর করছি না, অলরেডি 7টাকে ভাগ করে ফেলেছি এখানে। তাহলে যেই ভাজক রয়ে গেল সেই ভাজকটাকে আবার ভাগ করব। 2 1 2 2 মিলে গেছে, মিলে গেছে। যখনই মিলে যাবে তখন ভাজকটা হয়ে যাবে, সেই ভাজকটা, যেই ভাজকটা দিয়ে মিললো সেই ভাজকটা হয়ে যাবে গসাগু। কার গসাগু? এখানে আমরা দুটো সংখ্যা নিয়েছি 7 আর 16। তাহলে 7 আর 16-র গসাগু কত পেলাম? 1। 1 হলো 7 এবং 16-র HCF। বোঝা গেল? তো রয়ে গেল 28। কি করব? 28কে কাকে দিয়ে ভাগ করব? এই যে দুটোর গসাগু পেলাম তাকে দিয়ে 28কে ভাগ করব। দুটোর গসাগু কি পেলাম? 1 পেয়েছি, 28কে ভাগ করব, কিছু করার নেই, 1 দিয়েই করতে হবে। তাহলে 1 28-এ 28 ভাগ মিলল। যদি না ভাগ মিলতো আবার সেরকম একই পদ্ধতিতে যেই ভাগশেষ থাকতো তাকে দিয়ে 1কে ভাগ করতে হতো। যদিও 1কে ভাগ করতে হয় না, 1 দিয়ে সবাইকে ভাগ করা যায় আমরা জানি, কিন্তু প্রসেসটা বলে রাখলাম। তো সুতরাং তাহলে আমরা পেয়ে গেলাম, তাহলে কি হলো, 7 16 এবং 28-এর অন্তিম যেই ভাজকটা থাকবে সেই ভাজকটা হবে গসাগু, আগেই বলেছি। তাহলে 7 16 28-এর গসাগু কত বেরোলো? 1। এখানেও দেখো একই বেরিয়েছিল। এই হচ্ছে পদ্ধতি, এর বাইরে আর কিচ্ছু নেই গসাগুর। এই তিনটে তোমরা নিজেরা প্র্যাকটিস করো। যদি মনে হয় অঙ্ক শিখতে পারছো, বেসিক লেভেলের যারা স্টুডেন্ট, আমার যে বেসিক লেভেলের যে ভাইয়েরা আছে, অনেক দিন অঙ্ক থেকে ডিটাচ হয়ে গেছে, যদি শিখতে পারো তাহলে অবশ্যই এইগুলোর উত্তর কমেন্টে জানাবে। এবার আমরা ভগ্নাংশ কি দেখব। ভগ্নাংশ অর্থাৎ ফ্র্যাকশন যেটাকে আমরা বলি। যেই পার্টগুলো আমি করাবো সেগুলো এখানে পরিষ্কারভাবে লেখা আছে কি কি। ভগ্নাংশ কি, অর্থাৎ ভগ্নাংশের যে বেসিক কনসেপ্ট, কোনো মুখস্থ নয়, বেসিক কনসেপ্ট ছবি এঁকে বোঝাবো। সমতুল্য ভগ্নাংশ কাকে বলে,
প্রকৃত ভগ্নাংশ কি, অপ্রকৃত ভগ্নাংশ কি, মিশ্র ভগ্নাংশ কি। আমরা এগুলো মুখস্থ করি, যার লব ছোট হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে, এরকম কোনো মুখস্থ করার কোনো ব্যাপার নেই এখানে। জাস্ট এর মধ্যে কনসেপ্ট লুকিয়ে আছে, সেই কনসেপ্টগুলো আগে জানতে হবে। আচ্ছা, তারপর মিশ্র ভগ্নাংশ বললাম, এরপর অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ এবং মিশ্র থেকে অপ্রকৃত ভগ্নাংশে কীভাবে আমরা কনভার্ট করব, সেই কনভার্সনগুলো আমরা এখানে দেখব। বেসিক এলিমেন্টারি ক্লাস, একদম বেসিক লেভেলের ক্লাস, কিন্তু হলেও আমরা একদম গোড়া থেকে যেহেতু বলেছি শিখব। তারপরে শিখব ভগ্নাংশে ছোট থেকে বড় হিসেবে সাজানো, অর্থাৎ ভগ্নাংশ দেখে বুঝতে পারবো কয়েকটা ভগ্নাংশ থাকলে কোনটা বড় হবে কোনটা ছোট হবে। এর কিছু ট্রিক্স আছে, অ্যাকচুয়ালি ওটা ট্রিক্স নয়, এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে ভগ্নাংশ কি বা ফ্র্যাকশন কাকে বলে। একটা গোটা যে কোনো জিনিস তাকে আমরা কয়েকটা টুকরোতে ভাগ করলাম, গোটা জিনিসটাকে কয়েকটা টুকরোতে ভাগ করলাম, ভাগ করার পর যেই ছোট ছোট টুকরোগুলো পাবো সেই টুকরোগুলো হচ্ছে ভাঙা অংশ ওই গোটা জিনিসের বা ভগ্নাংশ। ভালো কথাই, জিনিসটা কি একটু দেখি। একটা ধরো এখানে একটা গোল একটা যে কোনো জিনিস, ধরো একটা আম আছে, ঠিক আছে, বা লেবু, একটা লেবু আছে। এই লেবুটা কি গোটা জিনিস? যে কোনো গোটা জিনিসকে আমরা এক অংশ ধরতে পারি, এক অংশ, সমগ্রটা, সমগ্র জিনিসটা এক অংশ। এখন এই লেবুটাকে চার ভাগ করা হলো, একই লেবু, লেবুটাকে আমি চারটা টুকরোতে ভাগ করলাম, ঠিক আছে। এই এক অংশ সমান কত হয়ে গেল? চার ভাগ হয়ে গেল। চার ভাগ মানে গোটা চার ভাগ মানে এই এক অংশই, ঠিক আছে, বোঝা গেল। আমি কিন্তু ভাগগুলো এখন আলাদা করিনি। তো এখন ধরো বললো তোমাকে এই ভাগটা দেয়া হলো, তুমি পেলে এই ভাগটা, তাহলে কত পেলে? সমগ্র জিনিসটাকে আমি করেছি চার ভাগ, তার মধ্যে তুমি কত পেলে? এক ভাগ, চারের মধ্যে এক ভাগ, ঠিক আছে। সমগ্র জিনিসটাকে যত ভাগে ভাগ করবো সেটাকে নিচে লিখবো, তার মধ্যে থেকে যতটুকু অংশ তোমাকে দেওয়া হলো সেই একটা অংশ উপরে লিখলাম, ঠিক আছে। এইভাবে আমরা ভগ্নাংশকে লিখি। তো নিচে যেইটা থাকে ভগ্নাংশের তাকে বলি আমরা হর, উপরে যেইটা থাকে তাকে বলি লব। এখন তোমার ভাইকে বললো, ঠিক আছে, তোমার ভাইকে এই দুটো ভাগ দেয়া হলো, এই ভাগটা এবং এই ভাগটা, তাহলে কি হলো? ভাই কত পেল? টোটাল চার ভাগের মধ্যে এই যে 1 2 3 4টা ভাগের মধ্যে ভাই পেল কত? চার ভাগের মধ্যে 1 2 দুটো ভাগ, বোঝা গেল, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে এই 1/4 এবং 1/2 এগুলো হচ্ছে সমগ্র জিনিসটার ভাঙা অংশ বা ভগ্নাংশ, এগুলোকে আমরা ভগ্নাংশ বলি। আরেকটা উদাহরণ নিয়ে বিষয়টা আরেকটু পরিষ্কার করা যাক। একটা এখানে জমি আছে, ঠিক আছে, এই একটা জমি, সমগ্র জমিটা কত বলেছি? সমগ্র জমিটা এক অংশ, ভগ্নাংশের পয়েন্ট অফ ভিউ থেকে এক অংশ ধরলাম। এখন তোমরা 5 ভাই আছো, জমিটাকে তোমার বাবা 5 ভাগে ভাগ করলো, ভাগ করে প্রত্যেককে বললো ঠিক আছে আমি 5টা ভাগে ভাগ করি, তারপর তোমাদের মধ্যে ডিস্ট্রিবিউট করব, 3 4 5, 5টা ভাগে ভাগ করলো, ঠিক আছে। তো তোমার মাকে দিল কতটা? তাহলে তার মানে মোট জমিটা কত অংশ ভাগ করেছি আমি, কত ভাগে ভাগ করলাম? এক অংশ মানে 5 ভাগ, ঠিক আছে, 5 ভাগে ভাগ করেছি। তোমার মাকে বললো ঠিক আছে তোমার মা এই ভাগটা নিল আর এই ভাগটা নিল আর এই ভাগটা নিল, তাহলে মা পেল কটা? 5 ভাগের মধ্যে 3টে পেল, অর্থাৎ 5-এর 3 অংশ পেল, 5 অংশের মধ্যে 3টে অংশ তোমার মা পেল, আর তুমি পেলে, তোমাকে বললো ঠিক আছে তুমি এই অংশটা নাও, তাহলে কত পেলে? 5-এর মধ্যে একটা অংশ পেলে। আর তোমার বোন বা ভাই, ঠিক আছে, বোন পেল এইটা, তাহলে কি হলো? বোন পেল 5-এর 1 অংশ, বোঝা গেল। এই প্রত্যেকটা হচ্ছে ফ্র্যাকশন বা ভগ্নাংশ। এখন এবারে যদি আমি একটা জিনিস দেখি, এখান থেকে একটা বেসিক কনসেপ্ট শিখি, কি না, কে সব থেকে বেশি পেলো বলো তো? যদি আমি ছবি নাও দেখতাম, সিম্পলি বুঝতে পারতাম একই হর বিশিষ্ট এইটা, 3টে ভগ্নাংশ এখানে আছে, বোনের একটা, তোমার একটা, মায়ের একটা, 3টে ভগ্নাংশের মধ্যে 3টে ভগ্নাংশেরই হর একই। এখান থেকে দেখে ইজিলি বোঝা যাচ্ছে যে একই হর বিশিষ্ট ভগ্নাংশের যার লব বড় সেইটা সব থেকে বড় হবে, ঠিক আছে। এইভাবে আমরা ছোট থেকে বড় হিসেবে অনায়াসে সাজাতে পারবো যদি এরকম লেভেলের কোশ্চেন থাকে, কিন্তু কোশ্চেন এরকম লেভেলে হবে না, আরও অ্যাডভান্স লেভেলে হয়, আস্তে আস্তে আমরা শিখবো সবই, ঠিক আছে। তাহলে যদি সেরকম উদাহরণস্বরূপ যদি বলে 14-র 7 আর 14-র 11 কোনটা বড়,
কোন ভগ্নাংশটা বড় হবে? সিম্পলি দেখে বুঝতে পারছি একই হর বিশিষ্ট ভগ্নাংশ যার লব বড় সেইটা হবে বড়। এরপর আরেকটা জিনিস দেখি। এখন এখানে একটা ধরো জমি আছে, এই জমিটাকে এরকম করে আমি ভাগ করলাম, একটা জমিকে নির্দিষ্ট পরিমাণ জমিকে করে এই অংশটা দিলাম তোমাকে, ঠিক আছে? একই জমি ধরো, একই এরিয়া আছে জমিটার, ক্ষেত্রফল বিশিষ্ট একটা জমি, তাকে 4 ভাগ করলাম, করে এই দুটো তোমাকে দিলাম। তাহলে এটা কি হলো? এই ক্ষেত্রে কি ভগ্নাংশটা দাঁড়াবে? 2 ভাগ করেছি যেহেতু, এইটা হলো ভগ্নাংশ। এই ক্ষেত্রে কি হলো? টোটাল আমি 4 ভাগ করেছি, 4 ভাগ করে এইটা তোমাকে দিয়েছি, 2 ভাগ দিয়েছি। একই জমিকে ধরো আরো খণ্ড করলাম, ঠিক আছে? এরকম ভাগ করলাম, কটা ভাগ করলাম? 6 টুকরো করলাম। 6 টুকরো করে এই 3টে তোমাকে দেয়া হলো। তাহলে কি হয়েছে? 6 ভাগ করেছি, তার মধ্যে 3টে তোমাকে দিয়েছি। এখন বলো তো এই ভগ্নাংশগুলো একই কিনা? ভগ্নাংশগুলো কি একই? ভগ্নাংশের লব হর যাই হোক না কেন, মান কি একই ভগ্নাংশের? অবশ্যই একই, কারণ একই পরিমাণ জমিকে আমি বিভিন্নভাবে দুভাগে ভাগ করেছি, ঠিক আছে? তো এই যে ভগ্নাংশগুলো, এইগুলো সমতুল্য ভগ্নাংশ। আর একটু পরিষ্কার করে বলি, এই যে 1 এর 2, যেইটা 1 এর 2, এইটা সমান 2কে যদি আমি 3 দিয়ে গুণ করি কত পাচ্ছি? 3 দিয়ে যদি গুণ করি কত পাচ্ছি? 6। এখন ভগ্নাংশের ক্ষেত্রে কি হয়েছে? একটা ভগ্নাংশের মান অপরিবর্তিত রাখতে, মান যদি অপরিবর্তিত রাখতে হয়, সেক্ষেত্রে লবকে আমি যা দিয়ে গুণ করব, হরকেও তা দিয়ে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে, তাহলে ভগ্নাংশের মান অপরিবর্তিত থাকে, কোনো চেঞ্জ হয় না। আমি এখানে হরকে 3 দিয়ে গুণ করেছি, মানে লবকে অবশ্যই 3 দিয়ে গুণ করতে হবে, তবে ভগ্নাংশের মান একই থাকবে। 1-এর সঙ্গে 3 গুণ করলে 3, 3-এর 6 আসছে, ঠিক আছে? 2-এর 4ও করতে পারি আমি। 1-এর 2কে 2-এর 4 কী করে করব না, এই হরটাকে 2 দিয়ে গুণ করব, তাহলে 4 হয়ে গেল। 2-এর সঙ্গে 2 গুণ করলে 4, লবটাকেও আমি 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে তবে ভগ্নাংশের মান অপরিবর্তিত থাকবে। 1 2 2, 2-এর 4, ঠিক আছে? তাহলে এই সব ভগ্নাংশগুলো একই, লব হর যাই হোক না কেন মান একই। যখন এই ভগ্নাংশের লব হর যাই হোক না কেন মান যদি একই থাকে, সেই ভগ্নাংশগুলোকে আমরা বলি সমতুল্য ভগ্নাংশ। এখানে ছবি দেখেও বোঝা যাচ্ছে 1-এর 2 অংশও যতটা, 3-এর 6 অংশও ঠিক ততটাই, ঠিক আছে? যদিও বেশি টুকরোতে এখানে ভাগ করেছে, কিন্তু মান একই, 2-এর 4 অংশ ততটাই, মানে অর্ধেকটা করেই নেওয়া হয়েছে। জিনিস পরিষ্কার বোঝা গেল? এখন যদি বলা হয় একইভাবে ওই জমিটাকে আমি 6 টুকরোই ধরো করলাম, একই পরিমাণ জমি 6 টুকরো করলাম, আচ্ছা, তো এখানে কত নিয়েছি? এইটা 6 ভাগের 3 ভাগ। এইটা যদি বলা হয় 3 ভাগ নিলাম, তার সঙ্গে আরেক ভাগ নিলাম, কত হলো? 6 ভাগের 4 ভাগ। এই দুটো কি সমতুল্য ভগ্নাংশ? এই দুটো সমতুল্য ভগ্নাংশ নয়, আমরা দেখে বুঝতে পারছি। যেই ভগ্নাংশের মান একই হবে না, তাকে সমতুল্য ভগ্নাংশ আমরা বলতে পারবো না, সমতুল্য ভগ্নাংশ নয়। এই ক্ষেত্রে 3-এর 6কে আমি 4-এর 6 কোনোদিনই করতে পারবো না, কোনোভাবেই করতে পারবো না। লব হরকে আমি 6কে 1 দিয়ে গুণ করে এখানে 6 হয়েছে, তাহলে অপরিবর্তিত যদি রাখতে হতো এই ভগ্নাংশটাকে, তাহলে 3কেও 1 দিয়ে গুণ করতে হতো, সেক্ষেত্রে কি হতো? 3-এ 1 3 হতো, কিন্তু এখানে 4 চলে আসছে। সুতরাং এটা সমতুল্য ভগ্নাংশ নয়, এবং ছবিতেও আমাদের তার প্রমাণ দিচ্ছে। একটা ভগ্নাংশের মান অপরিবর্তিত রেখে, অর্থাৎ মানের পরিবর্তন না করে ভগ্নাংশকে কি করে বড় করা যায় বা কি করে ছোট করা যায়, লঘিষ্ঠ আকারে এবং বড় আকারে কিভাবে করা যায়, সেটা আমরা এখন দেখব। একটা ভগ্নাংশ নিলাম আমি, সিম্পলি উদাহরণস্বরূপ 1-এর 2 একটা ভগ্নাংশ নিলাম, এর মান অপরিবর্তিত রেখে লব হরকে আমি চেঞ্জ করতে পারি, ঠিক আছে? তার জন্য একটা নিয়ম আছে, বেসিক্যালি আমরা সবাই জানি কি নিয়ম। একটা ভগ্নাংশকে যদি লবকে 1 দিয়ে গুণ করি, হরকেও যদি 1 দিয়ে গুণ করতে হবে, তাহলে ভগ্নাংশের মান অপরিবর্তিত থাকবে, একই সংখ্যা দিয়ে, 1 দিয়ে নয়। এখানে উদাহরণস্বরূপ 1 আমি নিয়েছি, 1-এর 2কে 1কে 1 দিয়ে গুণ করলে 1, 2কে 1 দিয়ে গুণ করলে 2 হলো, ভালো কথা। আবার এইকে যদি আমি 2 দিয়ে গুণ করি, হরকেও 2 দিয়ে গুণ করব, কত হবে? 1 2 2, 2 2 4, ঠিক আছে? আমি এইভাবে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করে বাড়াতে পারি।
কিন্তু শর্ত একটাই, লবকেও যা দিয়ে গুণ করব, হরকেও তা দিয়ে গুণ করতে হবে, তাহলে ভগ্নাংশের মান অপরিবর্তিত থাকবে, অর্থাৎ পরিবর্তন হবে না। 1/2কে যদি আমি 70 দিয়ে গুণ করি, হরকেও 70 দিয়ে গুণ করতে হবে, লবকেও 70 দিয়ে গুণ করতে হবে, তাহলে যেইটা পাবো সেইটা কি হলো, এর হচ্ছে বড় আকার হয়ে গেল। 70 একে 70, 2 70 140, 70 আর 140-এর মান যা, 1/2-এর মানও একই, মান অপরিবর্তিত এখানে আছে। যে কোনো সংখ্যা দিয়ে এরকম গুণ করে তোমরা ভগ্নাংশের মানকে বাড়াতে পারবে। যদি এখানে বলি একটা উদাহরণস্বরূপ, তোমরা নিজেরা এটা করে দেখো, 4-এর 6 সমান, এখানে আমি 72 লিখলাম, এখানে কত হবে, এটা তোমাদের জন্য টাস্ক, করো, ঠিক আছে। নেক্সট, 18-র 35 280, লবে কত বসবে? জিনিস কি তাহলে, 6কে আমি যেটা দিয়ে গুণ করে 72 হয়েছে, 4কেও সেই একই সংখ্যা দিয়ে গুণ করব, একটা করে দেখিয়ে দিলাম। 6কে কত দিয়ে গুণ করে 72 হয়েছে, 6-এর সঙ্গে 12 গুণ করেছি, 4-এর সঙ্গেও 12 গুণ করে বসিয়ে দেবো, কত হবে এখানে 48। তাহলে 48-এর 72 যা, 4-এর 6ও একই, মান অপরিবর্তিত থাকবে ভগ্নাংশে, শুধু আমি জাস্ট গুণ করে লব হরকে একই সংখ্যা দিয়ে বাড়িয়ে দিয়েছি, আর কিচ্ছু না। এটা তোমরা নিজেরা করতে পারবে, যে কোনো একটা তোমরা এক্সাম্পল করতে পারো। আমি দিলাম এখানে 11-র 17, ঠিক আছে, এখানে হরে আছে 102, লবে কত হবে, নিজেরা করতে পারবে, একইভাবে একই সংখ্যা দিয়ে গুণ করে করে দেখতে পারো, ঠিক আছে। এইভাবে ভগ্নাংশকে বাড়াতে পারো, যে কোনো সংখ্যা দিয়ে লব হরকে একই সংখ্যা দিয়ে গুণ করে। আমি তো আগের উদাহরণে ভগ্নাংশকে বাড়িয়ে দিলাম, লব হরকে একই সংখ্যা দিয়ে গুণ করে। ছোট কি করে করব, লঘিষ্ঠ আকার বা একটা বড় ভগ্নাংশের লব এবং হর আছে, তার ক্ষুদ্রতম আকার লঘিষ্ঠ আকার কিভাবে করব, খুবই সিম্পল। একটা যে কোনো ভগ্নাংশ আমি নিচ্ছি, 18-র 36, একটা বড় ভগ্নাংশ, একে আমি লঘিষ্ঠ আকারে কি করে করব? লঘিষ্ঠ আকারে মানে কি, ভগ্নাংশকে একই সংখ্যা দিয়ে ভাগ করে লব এবং হরকে ছোট করা যায়, এটা আমরা জানি, মানে কাটাকুটি যেটাকে বলি আমরা। এটা কত সিম্পলি, 2 দিয়ে যাবে, 2 দিয়ে যদি 18কে কাটি কত পাবো, 2 9 18 হলো। তাহলে 36কেও 2 দিয়ে ভাগ করতে হবে, নইলে ভগ্নাংশের মান অপরিবর্তিত থাকবে না, মানে পরিবর্তন হয়ে যাবে। একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করতে পারি লব এবং হরকে, এটা আমরা জানলাম। তাহলে 2 দিয়ে 36কে কত হবে, 18 হবে। আবার ছোট করে কাটা যাবে, দেখো 3 দিয়ে যাবে, ঠিক আছে, 3 3 9, 3 6 18 হলো। আবার এটা 3 দিয়ে যাবে, 3 1 3, 3 2 6 সমান কত পেলাম, 1/2। এই 18-র 36 ভগ্নাংশের আর কাটাকাটি যাচ্ছে না, লঘিষ্ঠ আকার হচ্ছে 1/2, ঠিক আছে। আমি যদি এখন 18-র 36কে এই ফর্মে রেখে দিতাম, 18-র 36 সমান আমি বলতে পারতাম 9-এর 18, এটাও হচ্ছে। আমি যদি 9 আর 18কে না কাটাকাটি করতাম তাহলে তো এটাই হতো। এইটা কিন্তু ভগ্নাংশের লঘিষ্ঠ আকার নয়, যতক্ষণ শেষ কাটাকাটি পর্যন্ত আমাকে করে যেতে হবে, সেটা হচ্ছে ভগ্নাংশের লঘিষ্ঠ আকার। ধরো 16-র 40 একটা নিলাম এক্সাম্পল, এই ভগ্নাংশের আমি লঘিষ্ঠ আকার করব। কিভাবে করব, একই বললাম, 2 8 16, 2 20 40, 2 দিয়ে প্রথমে ভাগ করলাম লব এবং হরকে, আবার 2 দিয়ে ভাগ করব, 2 4 8, 2 10 20। এখানে যদি আমি রেখে দিই, তাহলে 16 40 যেই ভগ্নাংশটা আমি প্রথমে নিয়েছিলাম তার কিন্তু লঘিষ্ঠ আকার হলো না, আরও ভাগ করা যাবে। কিভাবে করব, আবার 2 দিয়ে করব, 2 2 4, 2 5 10। আর কিন্তু একটা কোনো সিঙ্গেল সংখ্যা দিয়ে দুটোকে লব এবং হরকে ভাগ করা যাবে তা কিন্তু নয়, আর যাচ্ছে না। তাহলে 2-এর 5 হবে 18-র 40-এর লঘিষ্ঠ আকার। আমরা তো এইভাবে করলাম, এইভাবে কি সবসময় কাটাকুটি করে দেখব? আমরা আরেকটা জিনিস শিখবো, যে সবসময় কাটাকুটি করে দেখতে হবে না, আরেকটু শর্টকাটে করা যায়, শর্টকাট নয়, এটাও একটা কনসেপ্ট। কি না, এতবার আমরা কাটাকুটি না করে যদি কোনো বড় একটা ভগ্নাংশ দিত, সেক্ষেত্রে তো বারবার আমরা কেটে কেটে এরকম 2 দিয়ে ভাগ করে করে দেখতে পারবো না, সেখানে সময় নষ্ট হবে। 16-র 40 আছে, এই ভগ্নাংশটাকে আমি একবারে ওয়ান স্টেপে লঘিষ্ঠ আকার করে দেবো। কিভাবে করব, আমরা তো একটু আগে গসাগু শিখলাম, তাহলে 16 এবং 40 লব এবং হর দুটোর গসাগু করব। সেই গসাগু দিয়ে যদি আমরা দুটোকে কাটি তাহলে একবারে আমরা লঘিষ্ঠ আকার পেয়ে যাব। জিনিসটা বোঝা গেল? আমি করে দেখিয়ে দিচ্ছি। 16 আর 40-এর গসাগু কিভাবে করব আমি বলেছিলাম, যে দুটো সংখ্যার গসাগু আমরা বের করব। তাহলে কি করব,
বড় সংখ্যাটাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করব। 16 দুয়ে 32, 8 রইল 40, 8 16। এবারে কি করব, এই যেটা রইল একে আবার 16 দিয়ে, মানে 16কে একে দিয়ে ভাগ করব, ঠিক আছে। 8 দুইয়ে 16, ভাগফল মিলে গেল। যদি মিলে যায় তাহলে এই যে ভাজক যেইটা সেইটা হবে গসাগু, ঠিক আছে। এই গসাগু দিয়ে দুটোকে ভাগ করে দেবো। তাহলে 16কে 8 দিয়ে ভাগ করলে কত হবে, 2, ঠিক আছে। এবং সেই 8 দিয়ে একে ভাগ করব, 40কে, 8 5 40 এলো, লঘিষ্ঠ আকার চলে এলো। সিম্পলভাবে হয়ে গেল, বারবার এরকম কাটাকুটি করবো না। যদি যে কোনো বড় সংখ্যা দিয়ে দিত লব এবং হর, সেক্ষেত্রে আমরা একইভাবে করতে পারতাম। এটাও করে দেখো, 18 আর 36-এর লসাগু করব, সরি গসাগু করবো। 18 আর 36-এর গসাগু কত হবে, এখানে করে দেখি। 18 এবং 36, যেহেতু এটা ফান্ডামেন্টাল ক্লাস, সুতরাং আমাকে ভেঙে ভেঙেই দেখাতে হবে এগুলো করে। ভাগ করব, 18 দুইয়ে 36, এখানে মিলে গেছে একবারে। তার মানে যদি মিলে যায় সেক্ষেত্রে ভাজক যেইটা হবে সেটাই হবে গসাগু। তাহলে 18 আর 36কে তাহলে কত দিয়ে কাটাকাটি করব, এই ভগ্নাংশটাকে কত দিয়ে করব, লবকে এবং হরকে দুটোকেই গসাগু দিয়ে করব, ভাগ কাটাকুটি করে দেবো। তাহলে 18কে 18 দিয়ে কাটলে 1 হবে, 18 দুইয়ে 36, একবারে বেরিয়ে গেল 1 এর 2। কত সহজে হলো এটা, ঠিক আছে। কিন্তু এটা কনসেপ্ট, এটা কোনো শর্টকাট ট্রিক্স নয়। এই 6টা ভগ্নাংশ তোমাদেরকে দিয়েছি, এগুলোর লঘিষ্ঠ আকার তোমরা বের করে দেখো, তাহলে কনসেপ্ট ক্লিয়ার হবে। শুধুমাত্র শিখলে হবে না, তার সঙ্গে হাতে কলমে করতে হবে। 30-এর 72, 24-এর 46, 175-এর 800, 38-এর 74, 121-এর 440, 76-এর 94, 6টা ভগ্নাংশ আছে। তোমরা প্রথমে এগুলোকে, যেগুলো বড় আছে সেগুলোকে জাস্ট ওই 2 দিয়ে 4 দিয়ে যেগুলো দিয়ে কাটাকাটি যায়, কাটাকাটি করে দেখো কত বড় হয়। আর যেটা বললাম যে গসাগু বের করে নিয়ে তোমরা করে দেখো, অনেক সহজে অনেক তাড়াতাড়ি এগুলো করা যাবে, ঠিক আছে। এবং পরীক্ষার সময় অনেক বাঁচবে। এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি, একটা ভগ্নাংশকে যদি লঘিষ্ঠ আকারে করি, ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে যদি পরিণত করি, তাহলে কি ভগ্নাংশের মানটা পরিবর্তন হবে? হবে না। বা ভগ্নাংশ যদি উল্টোভাবে বলি যে গরিষ্ঠ আকারে পরিণত করি, যদি বড় করি একটা ভগ্নাংশকে একই সংখ্যা দিয়ে লবহরকে গুণ করে করে, তো সেক্ষেত্রেও কি ভগ্নাংশের মানের পরিবর্তন হচ্ছে? হচ্ছে না, ঠিক আছে। তাহলে ভগ্নাংশকে আমি লঘিষ্ঠ আকারেই পরিণত করি, বা তাকে যদি বাড়াই বা ভগ্নাংশকে বড় করি, গরিষ্ঠ করি আস্তে আস্তে, সেক্ষেত্রে কিন্তু ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হচ্ছে না। একটু আগে আমরা কি শিখলাম, যে একই হর বিশিষ্ট ভগ্নাংশ যদি হয় তাহলে লবগুলো দেখে চিনতে পেরে যাব কোনটা বড় কোনটা ছোট ভগ্নাংশ। উদাহরণস্বরূপ এখানে তোমাকে বলল 1-এর 5, 3-এর 5, দুটো ভগ্নাংশ দিল, 4-এর 5, 3টে ভগ্নাংশ দিল, বলল কোনটা বড় কোনটা ছোট। তোমরা দেখে বুঝতে পারবে, কারণ আমি একটু আগেই প্রথমেই বলেছি ভগ্নাংশের যেইটা একই হর বিশিষ্ট ভগ্নাংশের যার লব বড় সেটা বড় হবে। ছবিও তাই বলছে। আমি একটা জিনিসকে 5 ভাগ করলাম, টোটাল 5 টুকরো, 1 2 3 4 5, 5 টুকরো করলাম। ধরো এই ছবিটা এখানে সমান হয়নি, যদি সমান 5 টুকরো করি, সমান 5 টুকরো করে তার আমি 1 টুকরো নিলাম, এখানে 1-এর 5 মানে তাই বলছে। 3-এর 5 মানে 3 টুকরো নিচ্ছে, 1 2, এই 1 টুকরো 2 টুকরো 3 টুকরো, 3টা টুকরো নিলাম, তাহলে এটা তো অবশ্যই বড় হবে। 4-এর 5 মানে আরও বড়, 3 টুকরো, তার সঙ্গে আর একটা টুকরো নিতে হবে, 4 টুকরো। দেখেই বুঝতে পারছো, বোঝা গেল। তাহলে হর একই আছে, অর্থাৎ একটা জিনিসকে সমান এই 5 ভাগে ভাগ করা হয়েছে, তার মধ্যে লবগুলোর লবগুলো দেখে বুঝে নেবো আমি কোনটা বড় কোনটা ছোট। এটা তো গেল। এখন যদি বলে একই লব বিশিষ্ট ভগ্নাংশ ছোট বড় কি করে চিনব? একই লব আছে, 1-এর 2, 1-এর 4, 1-এর 8, 3টে ভগ্নাংশ আছে, লবগুলো তো একই। এখানে যেমন হরগুলো একই ছিল 5, এখানে লবগুলো একই। কি করে বুঝবো কোনটা বড় কোনটা ছোট? একটা শর্টকাট ট্রিক্স আছে, তার কনসেপ্ট আছে, আমি কনসেপ্টটা পরে বলছি। ট্রিক্স হচ্ছে কি না, একই লব বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে যার হর বড় সেটা ছোট হবে। এখানে কি ছিল, একই হর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে যার লব বড় সেইটা বড়। এখানে বলছে একই লব বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে যার হর বড় সেটা ছোট, ঠিক আছে। এই ক্ষেত্রে এইটা ছিল বড়, দেখো এর লবটা সব থেকে বড়, 3 1 4-এর মধ্যে এইটা সব থেকে বড়, এই ভগ্নাংশটা সব থেকে বড় ভগ্নাংশ হচ্ছিল। এক্ষেত্রে উল্টো, এক্ষেত্রে এইটা সব থেকে ছোট ভগ্নাংশ হবে। আমরা যদি বিভিন্ন লব হর বিশিষ্ট ভগ্নাংশ ধরো আছে, এখানে লবগুলো একই আছে বলে আমি ট্রিক্স বলে দিলাম, বুঝতে পেরে গেলে বা হয়তো তোমরা মুখস্থ করে নেবে।
কিন্তু যদি বিভিন্ন লব হর বিশিষ্ট ভগ্নাংশ দিয়ে দিত, উদাহরণ দিচ্ছি 17, 23, 11, 14, 7, 9 লব হর বিভিন্ন, কি করে বুঝবো যে কোন ভগ্নাংশটা বড় কোন ভগ্নাংশটা ছোট? এটা তো বোঝা যাচ্ছে না, কারণ এখানে একটা জিনিসকে 23 ভাগ করে তার 17 ভাগ নিয়েছে, এখানে একটা জিনিসকে 14 টুকরো করে তার 11 টুকরো নিয়েছে, এখানে একটা জিনিসকে 9 টুকরো করে তার 7 টুকরো নিয়েছে। কোনোভাবেই সম্ভব নয় এটা বোঝা। তো কি করে করব? কোনো ভগ্নাংশকে এই কনসেপ্টে যদি আনতে পারি, অর্থাৎ সমান হর বিশিষ্ট ভগ্নাংশ যদি নিয়ে চলে আসতে পারি, তাহলেই কিন্তু কাজ শেষ। তাহলে আমরা বুঝতে পারবো কোনটা ছোট কোনটা বড় ভগ্নাংশ। আমাদের উদ্দেশ্যই হবে যখন বিভিন্ন হর বিশিষ্ট ভগ্নাংশ থাকবে, বিভিন্ন হরের ভগ্নাংশ, এখানে 2 হর, এখানে 4 হর, এখানে 8 হর, এর হর 23, এর হর 14, এর হর 9, তাহলে কি যখন বিভিন্ন হর যুক্ত ভগ্নাংশ দেবে, সেক্ষেত্রে আমরা করব হরগুলোকে সবকে এক করে নেব, একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করব। কিভাবে করব? দেখো এখানে সেটা হচ্ছে আমরা আগে হরগুলোর লসাগু করে নেব। এর পাটেই শিখেছি লসাগু কাকে বলে এবং কিভাবে করব। 2, 4, 8 লসাগু, 2, 4, 8 এর লসাগু করব। একদম গোড়া থেকে করি, 1 দিয়ে ভাগ করি, 1 2 2, 1 4 4, 1 8 8 ভাগ করা যাচ্ছে, 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, মিনিমাম দুটোকে ভাগ করতে হবে, মানে দুটো সংখ্যায় ভেতরের দুটো সংখ্যাকে মিনিমাম যেমন ভাগ করা যায় সেরকম সংখ্যা নিতে হবে। তো 2 1 2, 4কেও ভাগ করা যাচ্ছে, 2 2 4, ভাগফলগুলো লিখছি এখানে, 2 8 2 4 8 হলো। আবার কত দিয়ে ভাগ করা যাবে? এখানে 1 দিয়ে আর করবো না, যেহেতু করা আছে, 2 দিয়ে আবার ভাগ করা যাচ্ছে। দেখো 1কে যাচ্ছে না, আমি রেখে দিলাম, কিন্তু 2কে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, ভাগফল হচ্ছে 1, 2 2 4, এইটা এলো, হলো। এর লসাগু তাহলে কত? এগুলো গুণ করে দেবো সিম্পলি, 2 2 4, 4 2 8 হলো। ঠিক আছে, হরগুলোকে এই লসাগু সমান করার চেষ্টা করব। মানে আমি 1 2কে হরে কত বসাবো? 8। ঠিক আছে, তাহলে হরে 8 বসানো মানে 2কে 4 দিয়ে গুণ করা হয়েছে, তবে 8 এসছে। ভগ্নাংশ তো অপরিবর্তিত রাখতে হবে, তাহলে কি করব? আমি লবকেও 4 দিয়ে গুণ করব, আগেই বলেছি, না হলে কিন্তু ভগ্নাংশের মান চেঞ্জ হয়ে যাবে। তাহলে 1 4 4, তাহলে 1 2 সমান কত এলো? 4 8। পরেরটাও করি, 1 4কে করব। আমার উদ্দেশ্যকে এই লসাগু যে 8 বেরিয়েছে, এইটা হরটাকে 8 করা, হরটাকে 8-এ রূপান্তরিত করা। তার জন্য যা দিয়ে গুণ করতে হবে, 4কে 2 দিয়ে গুণ করতে হচ্ছে, লবকেও আমি 2 দিয়ে গুণ করব একই সংখ্যা দিয়ে। তাহলে 1 4 সমান কত বেরোলো? 2 8। 1 2 সমান কত বেরোলো? 4 8। 1 8, 1 8কে এখানে করি, 1 8, আমাকে 8 করতে হবে। তাহলে 8কে 8 মানে 1 দিয়ে গুণ করেছে এখানে, তবে 8 হচ্ছে। এটাকেও 1 দিয়ে গুণ করব, 1 8। তাহলে কত বেরোলো? 1 8 সমান 1 8। তাহলে কি দেখলাম? 1 2 সমান কত বেরোলো? 4 8। 1 4 সমান কত বেরোলো? 2 8। 1 8 সমান কত বেরোলো? 1 8ই বেরোলো। এবারে তো সহজ, এবারে তো এই নিয়মে চলে এলো, সমান হর বিশিষ্ট হয়ে গেছে। তাহলে কোনটা বড় কোনটা ছোট সিম্পলি বুঝতে পারছি। 8 ভাগের 4 ভাগ নেওয়া হয়েছে এখানে, এটা সব থেকে বড় হবে। এখানে 8 ভাগের 2 ভাগ নেওয়া হয়েছে, এর থেকে ছোট। 8 ভাগের 1 ভাগ নেওয়া হয়েছে, আরও ছোট। তাহলে প্রথমেই যে বলেছিলাম যে সূত্রটি, যে সমান হর লব বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে যার হর বড় সেটা সব থেকে ছোট, মিলছে। এটা সব থেকে ছোট হচ্ছে এইটা 1 8, যার হর সব থেকে ছোট সেটা হবে সব থেকে বড় ভগ্নাংশ সমান হরের ক্ষেত্রে। এক্ষেত্রে দেখো 1 2 এর ক্ষেত্রে কি ছিল? এই হরটা সব থেকে ছোট ছিল, এই জন্য এইটা সব থেকে বড় ভগ্নাংশ হচ্ছে, মানটা সব থেকে বড়। বোঝা গেল? তাহলে এখন এই উদাহরণটা দেওয়া আছে 1 2, 2 15, 3 5, এবং আরেকটা উদাহরণ নিয়েছি 42 72, 19 36, 192, 288। এইগুলোর মধ্যে ছোট বড় হিসাবে সাজাবো, বা কোনটা ছোট সব থেকে কোনটা সব থেকে বড়। জাস্ট হরগুলোকে সমান করে নিলে ছোট বড় থেকে আমরা সমস্ত সিকোয়েন্স নিজেরাই করতে পারবো। হরগুলো যদি সমান করে নিই, সমান হর বিশিষ্ট ভগ্নাংশ যদি পরিণত করি, তার জন্য কি করব? আমি প্রথমে এই উদাহরণটা নিই। কি করব? হরগুলোর আগে লসাগু করব। ঠিক আছে, তাহলে 1 2 এর 2 15 এবং 5-এর লসাগু হবে, 2 15 এবং 5-এর লসাগু 1 দিয়ে করে দিই, 2 15 5 একই বসে যাবে, ভাগ করলে ভাগফল এগুলোই বেরোচ্ছে।
তারপরে কত দিয়ে করব? 2 দিয়ে করতে পারবো না, কারণ 2 দিয়ে করলে শুধু 2কেই ভাগ করা যাচ্ছে, 15 5কে ভাগ করা যাচ্ছে না। 3 দিয়েও করা যাবে না, 3 দিয়ে শুধু 15কে ভাগ করা যাবে। একটাকে ভাগ করলে হবে না, মিনিমাম 2টোকে ভাগ করতে হবে, মানে 2টোকে ভাগ করা যাবে এরকম সংখ্যা নিয়ে ভাগ করতে হবে আমাকে। তো আমি 5 দিয়ে যাবে, 2 যাচ্ছে না, কোনো সমস্যা নেই, বসিয়ে দিলাম, না গেলে বসিয়ে দেবো। 5 3 15, 5 1 5। এবার আর দেখো যাচ্ছে না, এগুলোর গুণ করব। কত হচ্ছে? 5 গুণিত 2 গুণিত 3। একগুলো করা নিষ্প্রয়োজন, 1 দিয়ে গুণ করলে তো একই আসবে, সেই সংখ্যায় আসছে। সুতরাং 5 2 10, 10 3 30। এইটার লসাগু কত হলো? 30 হচ্ছে, মানে আমাকে 30-এ আনতে হবে। ঠিক আছে, এখন আমি সবসময় সেরকম যে বলেছিলাম ছবি এঁকে করব, 2 30 আনতে গেলে 15 দিয়ে গুণ করতে হচ্ছে, একেও 15 দিয়ে গুণ করব। ঠিক আছে, তাহলে 1 15 15, এইভাবে করব না। এইভাবে করলেও আবার যদি বড় সংখ্যা দিয়ে দিই সেক্ষেত্রে আবার ভাগ করে সমস্যা আছে। কি করব? সিম্পলি আর একটু শর্টকাট শিখি, দেখো কি করব। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে হরটা দিয়ে এই ভগ্নাংশটার ক্ষেত্রে কি করব, যদি বের করতে চাই সেক্ষেত্রে হরটা দিয়ে এই লসাগু যেটা পেয়েছি লসাগুকে ভাগ করব। 2 15 30। ঠিক আছে, যেই ভাগফলটা পেলাম সেই ভাগফল দিয়ে গুণ করে দেবো। ঠিক আছে, একেও একই, তাহলে 2কে 15 দিয়ে গুণ করলে 30 পাবো, 1কে 15 দিয়ে গুণ করলে 15 পাচ্ছি। 1 2 সমান হয়ে গেল 15 30। ঠিক আছে, এক্ষেত্রেও কি করব, যেই লসাগু পেয়েছি সেই লসাগুটাকে ভাগ করব এই এর হর দিয়ে। 15 15 2 30। যেই ভাগফল পাবো সেই ভাগফলটা দিয়ে লব এবং হর দুটোকে গুণ করব। 2কে 2 দিয়ে গুণ করলে 4, 15কে 2 দিয়ে গুণ করলে 30। দেখো একই হর বিশিষ্ট ভগ্নাংশ আসছে। এক্ষেত্রেও সেম, 30টাকে ভাগ করব কত দিয়ে? 5 দিয়ে। 5 6 30। যেই ভাগফলটা পাচ্ছি সেই ভাগফল দিয়ে হরটাকে একবার গুণ করব, তাহলে 5-এর সঙ্গে 6 গুণ করলে আসছে 30, 3-এর সঙ্গে 6 গুণ করলে 18। হয়ে গেল, কাজ শেষ। তাহলে এবার পেয়ে গেলাম 1 2 মানে 15 30, 2 15 মানে 4 30, 3 5 মানে 18 30। মান কিন্তু একই আছে, মানের কোনো পরিবর্তন হয়নি, কারণ আমি একটা ভগ্নাংশকে একই লব মানে একই সংখ্যা দিয়ে লব এবং হরকে গুণ করেছি, তাই ভগ্নাংশের মান একই আছে। তাহলে কি হলো, এবারে আমরা সহজেই বলতে পারবো কোনটা বড় এবং কোনটা ছোট। এখানে সব থেকে বড় কিন্তু 18 30, কারণ 30 ভাগের মধ্যে 18 ভাগ নেওয়া আছে। আরেকবার বলে দিই, সমান হর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে যার লব বড় সেটাই সব থেকে বড়। তাহলে এখানে এই ভগ্নাংশটা সব থেকে বড়। এর মূল ভগ্নাংশ কোনটা ছিল? আদি 3 5, তার মানে সব থেকে বড় হচ্ছে 3 5। ঠিক আছে, এটা সব থেকে বড়। সব থেকে ছোট কোনটা? এইটা সব থেকে ছোট, 30 ভাগের 4 ভাগ। এর আদি ভগ্নাংশ কোনটা? 2 15। এইটা সব থেকে ছোট, এইটা তার মাঝখানে আছে। হলো, বোঝা গেল, আরামসে করতে পারবে। এটাও সেম করো, এটা আমি ছোট বড় করব। তাহলে কি করব, ফার্স্টে হরগুলোকে সমান করার জন্য হরগুলোর আগে লসাগু করব। কি কি আছে? 72 36 288 করি, লসাগু করি। ঠিক আছে, একই সংখ্যা দিয়ে যাবে, এরকম ভাগ করব। আচ্ছা, একদম শুরু থেকে শুরু করি, 1 দিয়ে আর করছি না, অনেক প্র্যাকটিস হয়ে গেছে। এবারে 2 দিয়ে যাবে, দেখো এটাকে 2 36 72, 2 18 36, 2 144 288 ভাগ করে দেখে নাও। 288কে 2 দিয়ে ভাগ করলে 144 বেরোচ্ছে। এরপর আবার 2 দিয়ে যাবে, 2 18 36, 2 9 18, 2 72 144। ঠিক আছে, এরপর আবার 2 দিয়ে যাচ্ছে, দুটো সংখ্যাকে ভাগ করে যাচ্ছে তো 2 দিয়ে। 2 9 18 ভাগ করে যাচ্ছে না, কোনো সমস্যা নেই, বসিয়ে দিতে হবে। আর 2 36 72, আর কিন্তু 2 দিয়ে যাচ্ছে না, 2 দিয়ে 36কে ভাগ করা যাচ্ছে একটি মাত্র, কিন্তু 9, এই দুটো 9কে যাচ্ছে না, সুতরাং 2 বাদ। 3 দিয়ে যাবে, 3 3 3 9, এটাও একই হবে, 3 3 9, 3 12 36। বোঝা যাচ্ছে? আবার কত দিয়ে? 3 দিয়ে যাবে, 3 1 3, আবার 1 3, 3 4 12, আর কিন্তু যাচ্ছে না কোনো দিয়ে। ঠিক আছে, 1 দিয়ে তো ভাগ করে লাভ নেই, 1 দিয়ে ভাগ করলে একই আসবে। এটা মানে যেইটা দেখবে 1 দিয়ে ভাগ করে দেখি, 1 1 1, 1 1 1, 1 4 4। তাহলে এই স্টেপটা করার কোনো মানেই নেই, একই হচ্ছে। ঠিক আছে, এটা বাদ দাও। এইটা হলো লসাগু। তাহলে এইটা যদি লসাগু হয় কি হবে? গুণ করব, পরপর গুণ করে বসিয়ে দিলে সেইটা হবে লসাগু।
লসাগু। তাহলে করো, 2 2 4, 4 2 8, 8 আর 3 3 9, 8 9 72 হচ্ছে। ঠিক আছে, আরও সহজে 2 2 4, 4 2 8, 8 3 24, 24 3 72, 72 ইন্টু 4 288। ঠিক আছে, নিজেরা গুণ করে দেখে নাও একটু। 288 হচ্ছে কি হলো, লসাগু হলো 288। এবারে আমি কি করব, এইটাকে কি করে 288 পরিণত করব না 72 দিয়ে ভাগ করব। 42-এর 72-এর ক্ষেত্রে কনভার্ট করতে গেলে 72 দিয়ে ভাগ করব। 72 ওর 2 144, 72 4 288 হবে। ঠিক আছে, ভাগ করে দেখে নাও। আচ্ছা আরেকটু আমি ঠিক আছে করে দেখিয়ে দিচ্ছি। 72 একে 72, 72 2 144, 144 2 288, তার মানে 72 ইন্টু 4 হচ্ছে। ঠিক আছে, 288। ঠিক আছে, 72 4 288 হলো। তাহলে এই 4 দিয়ে কি করব, যে ভাগফলটা বেরোবে 72কে গুণ করব। 4 72, এই তো পেলাম 288। ঠিক আছে, আর 42কে 4 দিয়ে গুণ করব, তাহলে 4 2 8, 4 4 16, 168। বোঝা গেল? পরিষ্কার। 19-এর 36, এই ক্ষেত্রে কী করবো, 36কে 288 দিয়ে ভাগ করব। 288কে 36 দিয়ে ভাগ করলে কত হবে, ভাগ করে তোমরা দেখো 8 বেরোবে। ঠিক আছে, 36 8-এ 288। কী করে করলাম, এটা ট্রিক্স আছে, সিম্পলি প্র্যাকটিস করতে তোমরা বুঝতে পারবে। 72-এর অর্ধেক 36, তার মানে ভাগফলটার হবে। এইগুলো অ্যাডভান্স লেভেলে তোমরা আস্তে আস্তে শিখবে, ভয় পাওয়ার কিছু নেই, ঘাবড়ানোর কিছু নেই। বেসিক লেভেল ম্যাথ, ঠিক আছে, নিজেরা আস্তে আস্তে করে দেখো। আচ্ছা, তাহলে ক্রস চেক করো। 8 6 48-এর 8 হাজার থেকে 4, 8 3 24-এর 8 288। ঠিক আছে, তাহলে এই যে ভাগফল বেরোলো, ভাগফল দিয়ে কী করবো, 36কে 8 দিয়ে গুণ করব। 36কে যদি 8 দিয়ে গুণ করি, এখানে করে দেখো 36 গুণিত 8 288 বেরোচ্ছে। 8 6 48-এর 8 হাতে রইল 4, 8 3 24-এর 8 288। তাহলে 36কে 8 দিয়ে গুণ করলে আমি কত পেলাম, 288 পেলাম। ঠিক আছে, এবারে 19কে 8 দিয়ে গুণ করব, 152 হবে। করে দেখো, নামটা মুখস্থ করতে হবে। 8 9 72, 2 হাতে রইল 7, 8 1 8 7 15, 152। ঠিক আছে, একে 8 দিয়ে গুণ করেছে মানে একেও 8 দিয়ে গুণ করবো, 152 হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবার এই ক্ষেত্রে কত হচ্ছে, 288 ভাগ করবো 288কে 288 দিয়ে, কারণ এর হর যেহেতু 288। ভাগ করে দেখো কত হবে, 1 হবে। সিম্পলি ভাগ করার দরকারই নেই এটা। তাহলে 1 দিয়ে গুণ করে 288 হচ্ছে, বা ভাগফল 1 বেরিয়েছে। তাহলে একেও 1 দিয়ে গুণ করতে হবে ভাগফলটাকে, 192কে 192 হবে। এক্ষেত্রে আমরা কি পেলাম, সিম্পলি হয়ে গেল। এবারে সমান হর বিশিষ্ট ভগ্নাংশ আমরা পেয়ে গেলাম। এবারে আমরা তো বলতে পারবো, তোমরা বলো এটা কোনটা সব থেকে বড়, কোনটা সব থেকে ছোট ভগ্নাংশ। নিজেরা করো, নিজেরা বের করতে পারবে। একই হর, যার লব বড় সেইটা 192 সব থেকে বড়, তার মানে এইটা সব থেকে বড় ভগ্নাংশ। ঠিক আছে, মাঝের ভগ্নাংশ কোনটা, এইটা মাঝের ভগ্নাংশ। সব থেকে ছোট কোনটা, 152। ঠিক আছে, কারণ 192 থেকে 192 সব থেকে বড়, তারপরে 168, তারপরে 152, তার মানে এটা হবে লাস্ট। ঠিক আছে, মানে সব থেকে ছোট যেটা বলছিল। ঠিক আছে, লোয়েস্ট। আর এটা হবে মানে মাঝের, তার মানে ছোটো থেকে বড় যদি সিকোয়েন্স সাজাতে দেয় আরামসে করতে পারবে তোমরা। আচ্ছা, তোমাদের জন্য কয়েকটা টাস্ক দিচ্ছি। এই 6টা আছে, বড় থেকে ছোট হিসেবে সাজাও। এইগুলো একটু প্র্যাকটিস করো, কারণ শুধু শিখলেই হবে না, যেহেতু বেসিক লেভেল ম্যাথ, তো সেরকমভাবেই করতে হবে। এবং এগুলো একটু পজ করে নাও, পজ করে মানে এইগুলো টুকে নাও, টুকে নিয়ে অ্যান্সারগুলো অবশ্যই কমেন্টে জানাবে, যে বড় থেকে ছোট হিসাবে এর যে উত্তরগুলো বেরোচ্ছে সেইগুলো কমেন্ট করে জানাবে। ঠিক আছে, নিজেরা প্র্যাকটিস করো, প্র্যাকটিস ছাড়া ভাই হবে না। কারণ এই এলিমেন্টারি লেভেলের ম্যাথ, বেসিক লেভেলের ম্যাথ শিখতে গেলে কিছু করার নেই। একটু একটা বাড়ির ভিত তৈরিতে যদি আমরা বেশি সময় দিই না, তো সেই বাড়ির অনেক বেশি তালা তোলা যাবে এবং সেই বাড়ির অনেক শক্ত হবে। ঠিক আছে, ভিত যদি দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে সমস্যা আছে। এখনও সুযোগ আছে, এখনও সময় আছে, চেষ্টা করলে অবশ্যই অঙ্ক শিখতে পারবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এইগুলো করো, করে আমাকে জানাও কমেন্টে। আজকাল ভাই সব জিনিসেই করাপশান, সব জিনিসেই ডুপ্লিসিটি ঢুকে আছে। নকল সোনা, মানে যেটা সিটি গোল্ড বলি, ইমিটেশনের সোনা, দেখে মনে হয় ওটা সোনা, মানে সোনার মতো মনে হয় কিন্তু সোনা নয়। সেরকম ভগ্নাংশ, দেখে ভগ্নাংশ মনে হচ্ছে কিন্তু ভগ্নাংশ নয়। ভগ্নাংশ হতে গেলে কি ভাঙা অংশ হতে হবে। সুতরাং করাপশান আছে এর মধ্যে। কি করে বুঝবো কোনটা আসল ভগ্নাংশ, কোনটা নকল ভগ্নাংশ? দেখো সিম্পল, এখানে 3-এর 4, 3-এর 4 মানে কি, একটু ছবি এঁকে দেখি। একটা গোটা জিনিসকে আমি 4 ভাগ করেছি, 4 ভাগ করে তার 3টে টুকরো নিয়েছি, 3টে টুকরো নিলাম। ধরো এটা তো ভাঙা অংশ, এটা তো গোটা অবশ্যই নয়। ঠিক আছে, তার মানে এটা সত্যিকারেরই ভগ্নাংশ বা ভাঙা অংশ।
তিনটে টুকরো নিলাম, গোটা জিনিসটা আমি নিইনি। গোটা যদি নিয়ে নিই সেক্ষেত্রে ভগ্নাংশ কী করে হলো? সে ভগ্নাংশ হলো কি? তো সেটা ভগ্নাংশ হলো না। ভগ্নাংশ মানে ভাঙা অংশ হতে হবে, টুকরো হতে হবে, একটা গোটা জিনিসের টুকরো অংশ থাকতে হবে। আচ্ছা, এটা দেখি 8-এর 4 মানে কি? একটা জিনিসকে 4 ভাগ করলাম, সেখান থেকে 8 ভাগ নেবো কি করে? নেওয়া যায় কি? যায় না। কি করে বুঝবো আসল ভগ্নাংশ নাকি নকল ভগ্নাংশ? বোঝার উপায় আছে। সবসময় আমরা লবটাকে হর দিয়ে ভাগ করব। এখানে লব কি 8, তাকে হর দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করব। যদি ভাগফল পূর্ণ সংখ্যা বেরোয় সেইটা তাহলে নকল ভগ্নাংশ, আসল ভগ্নাংশ নয়। 4কে যদি ভাগ করি 4 2 8, পূর্ণ সংখ্যা পেয়েছি। তার মানে কি হলো? 8-এর 4 মানে কোনো ভগ্নাংশই নয়, এটা দুটো গোটা জিনিস। তাকে আমরা ভগ্নাংশের মতো করে নকল করে কৌশলে লিখলাম। ঠিক আছে, এক্ষেত্রে কি একটা গোটা জিনিসকে দুভাগ করেছি, এক্ষেত্রে কি বেরোলো? দুটো গোটা জিনিস বেরিয়ে গেল। ঠিক আছে, তার মানে এটা আসল ভগ্নাংশ নয়। এটা দেখি, এটাও আসল নকল কি করে বের করব? 11কে ভাগ করব বা লবটাকে ভাগ করব হর দিয়ে, 4 2 8। দেখো দুটো গোটা অংশ বেরিয়ে গেছে, হলো। আর কত হলো? এটা যদি বিয়োগ করি, 11 থেকে 8 বিয়োগ করলে 3, মানে দুটো গোটা অংশ। আর আরেকটা কত হচ্ছে 2, দুটো গোটা আর একটা ভগ্নাংশ আছে 3-এর 4 অংশ, মানে দুটো গোটা অংশ তার সঙ্গে একটা জিনিসকে আমি 3 ভাগ করলাম, 4 ভাগ, সরি 4 ভাগ করলাম, এটা ভুল হলো। একটা গোটা জিনিসকে আমি 4 ভাগ করলাম, 4 ভাগ করে তার 3 ভাগ নিলাম, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ। ঠিক আছে, দুটো পূর্ণ তার সঙ্গে এইটা 4 ভাগের 3 ভাগ, এইটা হলো 2 পূর্ণ 3-এর 4, মানে 11-এর 4 সমান 2 পূর্ণ দুটো গোটা আর 3-এর 4 অংশ একটা ভগ্নাংশ। দুটো গোটা পেয়েছি আর একটা জিনিসের 3 টুকরো পেয়েছি 4 ভাগ করে। 8-এর 4 মানে কি? 8-এর 4 মানে গোটা দুটো জিনিস। 3-এর 4 মানে যদি আমি ভাগ করে দেখি এখানে কি হলো, হচ্ছে ভাগ করা যাচ্ছে, গোটা আসছে না, দশমিক খাওয়াতে হচ্ছে। 4 7 28, 2 30, এরকম করে ভাগ অলরেডি বেড়েই যাবে। ঠিক আছে, 20 হবে, 4 5 20, 0.75। এইটা কিন্তু পূর্ণ সংখ্যা আসছে না। ঠিক আছে, তাহলে ভগ্নাংশ আমরা 3 রকমের এখানে দেখলাম। কি কি? সত্যিকারের যে এটা ভগ্নাংশ তাকে আমরা বলি প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ, কোনো করাপশন নেই, কোনো ঘাত নেই। ঠিক আছে, এখানে 3-এর 4 হলো, তাহলে প্রকৃত ভগ্নাংশ 3-এর 4। যদি কোনো ভগ্নাংশ সেটা প্রকৃত ভগ্নাংশ নয়, অর্থাৎ ভগ্নাংশই নয়, এখানে গোটা বেরিয়ে যাচ্ছে, এইটাকে হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আদৌ কি এটা ভগ্নাংশ? আমরা দেখলাম যে দুটো গোটা জিনিস বেরিয়ে গেছে, দুটো সম্পূর্ণ অংশ বেরিয়ে গেছে। ঠিক আছে, এটা অপ্রকৃত ভগ্নাংশ। কত হলো? 8-এর 4। আর এখানে দেখো 2 পূর্ণ 11-এর 4, যেইটা 11-এর 4কে আমি ভাঙলাম। ভাঙতে গেলে কি করতে হয় বলেছি? লবটাকে হর দিয়ে ভাগ করব, হর দিয়ে ভাগ করে যেই ভাগফলটা বেরোবে সেইটা পূর্ণ অংশ, এবং ভাগশেষটাকে আমি লবে লিখব, ভাজ্যটাকে আমি হরে লিখব, হরে লিখব। ঠিক আছে, ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ সেটা আমি অলরেডি বলে দিয়েছি এই ক্লাসের আগে। ঠিক আছে, মন দিয়ে দেখলে বুঝতে পারবে। এক্ষেত্রে কি হলো, 4-এর 11 যেটা আমি পেলাম সেটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা পেয়েছি, ভেঙে দেখছি 2 পূর্ণ, আর একটা পেয়েছি ভগ্নাংশ। এই ভগ্নাংশটা বলো তো প্রকৃত না অপ্রকৃত ভগ্নাংশ? আমরা কি করে দেখে বুঝবো প্রকৃত না অপ্রকৃত ভগ্নাংশ? এক্ষেত্রে একটা পূর্ণ সংখ্যা আছে, পূর্ণ সংখ্যা, এবং তার সঙ্গে একটা ভগ্নাংশ আছে, এইটাকে বলে মিশ্র ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশের 3টে ভাগ পেলাম। অ্যাকচুয়ালি ভগ্নাংশকে আমি 2 ভাগে ভাগ করছি, একটা হচ্ছে পিওর আর একটা করাপ্টেড। ঠিক আছে, বা খাদযুক্ত। পিওরটাকে বলি প্রকৃত ভগ্নাংশ, খাদযুক্তকে বলে অপ্রকৃত এবং মিশ্র ভগ্নাংশ। খাদযুক্ত ভগ্নাংশের 2টো ভাগ, অপ্রকৃত এবং মিশ্র। ঠিক আছে, কি করে চিনব? যেই ভগ্নাংশের লবটা বড়, মানে লবটা ছোট হবে, হরটা বড় হবে, এখানে 3-এর 4 একটি প্রকৃত ভগ্নাংশ, সেই ভগ্নাংশকে বলবো প্রকৃত ভগ্নাংশ। যে কোনো উদাহরণ নিতে পারি। আমি যদি এখানে আরেকটা যদি এক্সাম্পল নিই, 11-এর 14, এইটাও হবে প্রকৃত ভগ্নাংশ।
কি নিয়ম বললাম? যেই ভগ্নাংশের লবটা হবে বড় আর হর হবে ছোট, সরি ভুল বললাম, এটা লব হবে ছোট আর হর হবে বড়, সেই ভগ্নাংশ হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। বোঝা গেল? এবারে যে কোনো ভগ্নাংশ দেখলেই তোমরা এটা দেখলেও বুঝে নিতে, এটা প্রকৃত ভগ্নাংশ নয়। যেই ভগ্নাংশের লবটা হবে বড় আর হরটা হবে ছোট, তাকে আমরা বলবো অপ্রকৃত ভগ্নাংশ। জিনিস বোঝা গেল? মিশ্র ভগ্নাংশ কি? যেই ভগ্নাংশে একটা পূর্ণ সংখ্যা থাকবে, এখানে 2 পূর্ণ সংখ্যা এবং তার সঙ্গে একটা, এই ভগ্নাংশটা কি এবারে নিশ্চয়ই বলতে পারবে প্রকৃত না অপ্রকৃত ভগ্নাংশ। এই ভগ্নাংশটা যেহেতু লব ছোট হর বড়, সুতরাং এটা প্রকৃত ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ তাহলে কি? একটা পূর্ণ সংখ্যা এবং একটা প্রকৃত ভগ্নাংশের যোগফল। ঠিক আছে, দুটো মিশে, যোগফল বলবো না, দুটো মিশে হচ্ছে একটা মিশ্র ভগ্নাংশ। তাহলে কখনোই মিশ্র ভগ্নাংশ যদি এরকম করতাম 2 পূর্ণ 4 3, এইটা মিশ্র ভগ্নাংশ কখনোই বলতে পারবো না। কারণটা কি? মিশ্র ভগ্নাংশের বৈশিষ্ট্য হচ্ছে একটা পূর্ণ সংখ্যা থাকবে, তার সঙ্গে একটা প্রকৃত ভগ্নাংশ থাকবে, যার কিনা লবটা ছোট হবে হরটা বড় হবে। এই ক্ষেত্রে তো লবটা বড় হয়ে গেছে হরের থেকে, ঠিক আছে, তার মানে এটা হচ্ছে না, এটা মিশ্র ভগ্নাংশ নয়, কখনোই উদাহরণ নয়। বেসিক লেভেলে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। 2 পূর্ণ 3 4 একটা মিশ্র ভগ্নাংশ, এটা কিন্তু মিশ্র ভগ্নাংশ নয়। 3টে জিনিস পেলাম, শিখলাম। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, কি বা কিভাবে তৈরি হয়, অপ্রকৃত ভগ্নাংশ কি, মিশ্র ভগ্নাংশ কি। তোমরা যে কোনো ভগ্নাংশ এবার দেখলে বুঝতে পারবে, লব বড় বা লব বড় হর ছোট, বা লব ছোট হর বড়, বা পূর্ণ সংখ্যা থাকবে তার সঙ্গে একটা প্রকৃত ভগ্নাংশ থাকবে। তোমরা এই ভগ্নাংশের যে ভাগগুলো, বিভাজনগুলো, সেগুলো শিখে গেলে। আরেকটি টাস্ক তোমাদের জন্য দিলাম, এতক্ষণ পর্যন্ত যেটা শিখলে, কোনটি কি প্রকার ভগ্নাংশ বের করো। এখানে অনেকগুলো ভগ্নাংশ দেওয়া আছে, এই ভগ্নাংশগুলোর মধ্যে কোনটা কি প্রকার ভগ্নাংশ বের করো। এখানের মধ্যে একটা ভগ্নাংশ কিন্তু আমি ভুল দিয়েছি, সেইটা তোমরা খুঁজে বের করো যে কোন ভগ্নাংশটা ভুল আছে, এবং খুঁজে বের করে আমাকে কমেন্টে জানাবে। এখানে প্রকৃত ভগ্নাংশও দেওয়া আছে, অপ্রকৃত ভগ্নাংশও দেওয়া আছে, মিশ্র ভগ্নাংশও দেওয়া আছে, এবং একটা ভুল ভগ্নাংশ দেওয়া আছে। তো সেইগুলো অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা নিজেরা প্র্যাকটিস করো, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে আরও। এখানে আমরা লাস্ট পার্ট শিখবো আজকের ক্লাসের, অপ্রকৃত থেকে মিশ্র ভগ্নাংশ, মিশ্র থেকে অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, প্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ করা যায় না, এটা আমরা জেনেছি। অপ্রকৃত থেকে মিশ্র ভগ্নাংশ কিভাবে করব। যে কোনো একটা অপ্রকৃত ভগ্নাংশ যদি দেওয়া হয় তোমাকে, ধরো এখানে দেওয়া হলো 18 4, অথবা আরেকটা দেওয়া হলো তোমাকে 35 5 বা 75 15, ঠিক আছে, 14 দেওয়া হলো 14। এই 3টে ভগ্নাংশ দিয়েছি, এগুলোকে মিশ্র ভগ্নাংশ কিভাবে বানাবো বা কি করে ভাঙবো ভগ্নাংশটাকে। অপ্রকৃত ভগ্নাংশকে ভাঙলেই মিশ্র ভগ্নাংশ হয়ে যায়। প্রথম ধাপ যেটা বলছি, নিয়ম লিখছি না এখানে, সেটা হচ্ছে লবকে ভাগ করব হর দিয়ে। 18কে আমি এখানে 4 দিয়ে ভাগ করলাম, 4 4 16, 2 18 হলো, 2 রয়ে গেল। এটাকে আমি কিভাবে লিখতে পারি, লিখব যেটা পূর্ণ সংখ্যা সেটাকে পূর্ণ লিখব, আরেকটা ভগ্নাংশ থাকবে, ভাগশেষটাকে লিখব ওপরে, ভাজ্যটাকে লিখব নিচে। 4 পূর্ণ 2 4, 4 পূর্ণ 2 4 হলো, এইটা একটা মিশ্র ভগ্নাংশ। আমরা দেখেই বুঝতে পারছি একটা পূর্ণ সংখ্যা আছে, তার সঙ্গে কি একটা প্রকৃত ভগ্নাংশ এখানে তৈরি হয়ে গেল। একইভাবে এটা করতে পারবো, 35 5 ভাগ করব, 35কে ভাগ করব কত দিয়ে, 5 দিয়ে, 5 7 35। আচ্ছা, এটা পূর্ণ সংখ্যা চলে এলো, এটা 36 করি আমরা, 36, তাহলে বুঝতে সুবিধা। তাহলে 5 7 35 হলো, 1 রয়ে গেল, তার মানে কত হলো, এটা কি লিখব, ভাগফলটাকে লিখব পূর্ণ সংখ্যা হিসাবে, ভাগশেষটাকে লিখব লবে, ভাগফলটাকে লিখব হরে। 7 পূর্ণ 1 5। এইটা হলো অপ্রকৃত থেকে মিশ্র ভগ্নাংশে কনভার্সন। এইটা তোমাদের জন্য টাস্ক থাকলো, 75 14, এইটাকে তোমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করে কমেন্টে জানাও। আচ্ছা, এবার মিশ্র থেকে অপ্রকৃত ভগ্নাংশ আমি একটা উদাহরণ নিচ্ছি, 7 পূর্ণ 1 5, ঘুরে এইটাই নিলাম। এটা অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ আমরা দেখে বুঝতে পারছি। মিশ্র ভগ্নাংশের বৈশিষ্ট্য হিসাবে একটা পূর্ণ সংখ্যা আছে, তার সঙ্গে একটা প্রকৃত ভগ্নাংশ আছে। কিভাবে করব এটা, নিয়ম আছে। আমরা পূর্ণ সংখ্যা দিয়ে হরটাকে,
যেটা আরও সহজে হবে সেটা হচ্ছে হর যেটা আছে সেটাকে হরে বসিয়ে দেব, হরটাকে হরে বসিয়ে দেব। লবে কি লিখব? হরের সঙ্গে পূর্ণ সংখ্যা গুণ করব। কি হলো? 5 গুণিত 7, তার সঙ্গে লবটাকে যোগ করে দেবো। এবার ক্যালকুলেশন করে বসিয়ে দাও। সরলের নিয়ম ওটা অন্য ক্লাসে দেবো, কিন্তু এখানে জাস্ট বলে দিই আগে ব্র্যাকেটের কাজ হবে। 5 7 35, তার সঙ্গে এক যোগ করলে 36-এর 5। ঠিক আছে, 36-এর 5 এলো। এইটা হলো মিশ্র ভগ্নাংশ, সেখান থেকে কনভার্ট হয়ে অপ্রকৃত ভগ্নাংশ। লব বড় হওয়ার ছোট, অপ্রকৃত হলো। এই টাস্কগুলো তোমাদের কাছে থাকলো, এগুলো করে অবশ্যই নিজেরা প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করে উত্তরগুলো আমাকে জানাতে পারো। কনসেপ্ট ক্লিয়ারের জন্য এগুলো করতেই হবে। 2টো ক্লাস আমি দিলাম, এরপরে পরপর মানে এর সিরিজগুলো যেগুলো থাকবে সেগুলো আশা করি যদি তোমরা ফলো করতে পারো তাহলে অঙ্ক অনেক সহজেই অন্তত ভিতটা ক্লিয়ার হবে। এবং এর অনেক অ্যাডভান্স লেভেল আছে, সেইগুলো আগে বেসিক লেভেল ক্লাস আমি দিই, 0 লেভেল যেটা 0 থেকে অঙ্ক শুরু সেটা করাই। তারপরে অ্যাডভান্স লেভেলে আমরা অবশ্যই কম্পিটিটিভের মতো করাবো, কিন্তু তার আগে ভিতটা তো অবশ্যই ক্লিয়ার করা জরুরি। ঠিক আছে, এগুলো তোমরা করবে, করে কমেন্টে আমাকে জানাবে।